কেমন আছেন সবাই? এই তো ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। অনেক ভালো আছেন, মুড অনেক ভালো। হ্যাঁ, সবই ভালো, মুড ভালো, মনটাও ভালো আজকে। স্পেশাল দিন ছিল আমার জন্য। আমার রিউনিয়ন স্কুলের মনে হয়। হ্যাঁ, স্কুল লাইফের মানে একবারে আমাদের প্রাইমারি স্কুলের যারা ছিল, আমাদের যারা স্টুডেন্ট ছিলাম, বন্ধুরা ছিলাম, আহ সবাই আজকে একসাথে হয়েছি অনেকদিন পর। কারো কারোর সাথে তো প্রায় 15-20 বছর পর দেখা হয়েছে না, অনেক স্মৃতি। তারপর পুরো দিনটা একটু অনেক কাটালাম আর কি, খুব ভালোভাবে না। হ্যাঁ, এরকম দিনগুলো খুব সুন্দর যায়। অনেক আনন্দে কাটছে, অনেক স্মৃতিকাতর হয়েছি, সেই দিনগুলোর কথা মনে পড়ছে না। হুম। অনেক কিছু মনে পড়ে আসলে এরকম দিনে। হম, আপনার মনে একটা সেশন করছিলেন না? আমার তো আসলে ওই ব্যস্ততার কারণে এই আজকের দিনটার জন্য অনেক আয়োজন টায়োজন, ব্যাপার স্যাপার ছিল আর কি, এই জন্য। না না, ঠিক আছে। সেদিন হচ্ছে আসলে ওই কি বলে, ওই এই রহমতুল্লাহ ভাই ওয়াজ করছে আসলে বলতে গেলে। আপনার হচ্ছে ঠিক আছে, না এমনিতেই আমি কথা, আসলে এমনিতেই হুম, কথা টথা বলতে যায় হচ্ছে আপনার। দেখলাম যে তেমন কেউ আসছে না, সবাই মিলে এমনি কথা টথা বলতে যায় শেষে এই বিভিন্ন রকম ধর্মীয় আলোচনা টালোচনা করলো আর কি, রহমত ভাই আর রহমতুল্লাহ ভাই আর হারুন আর রশিদ ভাই। তো উনি তো আছে। কেমন আছেন হারুন আর রশিদ ভাই? আছে মনে হয় নাকি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? হ্যাঁ, সবাই ভালো এই আছি। তো আছি ভাই, আপনি ভালোই। কেমন আছেন? কন্টিনিউ করেন, আজকে আর কথা বলতেছি না, চুপই থাকি, না হলে কেউ আবার বক বক করলে শুরু হয়ে যাবেন। আজকে আমি তো সবাই ওই চুপ আছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, মানে পাইছেন মনে হয় সৌরভ ভাই, না? আচ্ছা, আপনাদের ব্যাচ নাম্বার ঠিক আছে তো না? 2 2203। 2203, ঠিক আছে। তো ম্যালওয়্যার থ্রেড বোঝার আগ দিয়ে যদি আমরা একটু জিজ্ঞেস করি যে ম্যালওয়্যার জিনিসটা আসলে কি। তো ম্যালওয়্যার নিয়ে আমাদের আসলে মাল্টিপল আইডিয়া আছে। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে ম্যালওয়্যার জিনিসটা আসলে মানুষ শুনলেই মানুষ হতেছে জিনিসটা বুঝতে পারে না। যে নামটা বললে ফট করে বুঝতে পারে, তার নাম হইতেছে ভাইরাস। ধন্যবাদ। জি কিছু ভাই। হইলে বলে যে ভাইরাস এফেক্টেড হইছে, কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত, ভাইরাস ভাইরাস ভাইরাস। কিন্তু ভাইরাস হচ্ছে ম্যালওয়্যারের অনেকগুলো প্রকারের ভিতরে একটা প্রকার হচ্ছে মাত্র ভাইরাস। বাকিগুলো অনেকগুলো আছে। সেই সব বিষয় নিয়ে আজকে আমরা হালকা পাতলা ডিসকাস করব, এবং সেই সাথে যদি কপাল ভালো থাকে তাহলে আমরা একটা খেলনা ভাইরাস বানাবো। তো প্রথমে যে ম্যালওয়্যার যে কথাটা, ম্যালওয়্যার কথাটা আসলে আসছে কোত্থেকে সেটা যদি বলি, সেটা হচ্ছে কথাটা আসছে সফটওয়্যার থেকে। আসলে সফটওয়্যার কিন্তু তৈরি করা হয়েছিল কিন্তু মানব জাতির কল্যাণের জন্য। সফটওয়্যার এমন কোনো জিনিস না যে আপনাকে স্ক্র্যাচ থেকে দেখা যাচ্ছে কি কিছু করে দিল বা একদম ইনভেন্ট করে দিল। এরকম টাইপের জিনিস সফটওয়্যার কিন্তু ডিজাইন করা হয় নাই। সফটওয়্যার ডিজাইন করা হয়েছিল যে আপনি রেগুলার যে কাজগুলা করতেছেন সেই কাজগুলা যেন অনেক ইফিশিয়েন্টলি, ইফেক্টিভলি আর ফাস্টার, মানে অনেক কম সময়ে আপনি যেন কাজগুলাকে সাকসেসফুলি করতে পারেন। তো এই যে সফটওয়্যার গুলা, এই সফটওয়্যার গুলা আহ, যে সফটওয়্যার গুলো আসলে এই যে ভালো কাজের জন্য তৈরি না করে যখন খারাপ কাজের জন্য তৈরি করা হয়েছে, তখন এই সফটওয়্যার গুলাকে বলা হয় হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার, খারাপ সফটওয়্যার। সফটওয়্যার তৈরি করা হয়েছিল মানব জাতির কল্যাণের জন্য, আর ম্যালিশিয়াস সফটওয়্যার মানব জাতির ধ্বংস করার জন্য, ঝামেলা ফেলানোর জন্য এটা তৈরি করা হয়েছে ম্যালিশিয়াস সফটওয়্যার। আর এই ম্যালিশিয়াস সফটওয়্যারের প্রথম যে উচ্চারণটা ম্যাল, ML, ম্যাল। আর সফটওয়্যারের লাস্টের যে উচ্চারণটা ওয়্যার, WAR। এইখান থেকে আপনার পুরা ওয়ার্ডটা তৈরি হয়েছে কি ম্যালওয়্যার। সফটওয়্যারের অপোজিট ম্যালওয়্যার, সফটওয়্যার সাথে একটা নামটা মিল রেখে। তো তাহলে ম্যালওয়্যার জিনিসটা তাহলে কি বুঝলাম? ওই সমস্ত সফটওয়্যার যেগুলোর কাজ হচ্ছে কি যে কম্পিউটার সিস্টেমে সফটওয়্যারের মতো ইনস্টল হবে, ইনস্টল হয়ে অটোমেটিক পদ্ধতিতে
ভিতরকার বিভিন্ন রকমের প্রোগ্রাম এক্সিকিউশন করার মাধ্যমে কোনো একটা মারাত্মক অ্যাক্টিভিটি ঘটবে, কোনো একটা খারাপ অ্যাক্টিভিটি ঘটবে, যে জিনিসটা আউটকাম অবশ্যই ভালো হবে না। সেটা হচ্ছে কি আমাদের ম্যালওয়্যার। আর অলরেডি ম্যালওয়্যার বলতে তো ভাইরাস বুঝিয়েছো, এটা বলার সঙ্গে সঙ্গে ম্যালওয়্যার কি জিনিস এটা মানে না বোঝানোর কোনো কিছু নাই আর কি। ঘটনা হচ্ছে ম্যালওয়্যার যে আসলে করেটা কি, সাইবার ক্রিমিনালরা সবার আগে ম্যালওয়্যার দিয়ে ইউজুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে তার কম্পিউটার সিস্টেমের ভিতরে একটা অ্যাক্সেস নেয়। এটা মোটামুটি ওয়ান অফ দ্য মেজর রিজনে কিন্তু ম্যালওয়্যার রাখা, যে ওই কম্পিউটার সিস্টেম থেকে আমাদের কম্পিউটার সিস্টেমে একটা অ্যাক্সেস আসবে, অথবা ওই কম্পিউটার সিস্টেমের যাবতীয় যে ডেটাগুলো আছে সমস্ত ডেটাগুলি কোনো একটা মাধ্যমে আমাদেরকে রিমোটলি সে ফরওয়ার্ড করে দিবে, অথবা ওই কম্পিউটারটাকে পার্শিয়ালি বা পার্মানেন্টলি সম্পূর্ণরূপে ডিসেবল করে দিয়ে কম্পিউটারটাকে একদম অকেজ করে ফেলবে, যাতে কম্পিউটার থেকে কোনো কাজ না করা যায়, ওই কম্পিউটার রিলেটেড আর যে কাজগুলো আছে সেগুলো যেন আর সম্পাদন না হয়। হ্যাঁ, তার মধ্যে একটা ঝামেলা তৈরি করা। আবার বর্তমান যুগে কিছু কিছু ম্যালওয়্যার আছে, তারা আবার একটু বেশি মানে স্মার্টলি ডিজাইন করা। আমাদের কম্পিউটার সিস্টেমের প্রসেসিং পাওয়ার ব্যবহার করে আহ, যে যে ক্রিপ্টোকারেন্সি যে ইয়াগুলা আছে, কারেন্সি গুলো আছে, সেগুলো দ্বারা কি মাইনিং করা যায়। তো এই প্রসেসিং পাওয়ার কিন্তু হিউজ পরিমাণ ক্রিপ্টোকারেন্সিতে প্রয়োজন পড়ে, এবং এই প্রয়োজনটা পড়ার জন্য যে ঘটনাটা ঘটে আর কি, যে আস্তে আস্তে হার্ডওয়্যারের আয়ু কমে যায় আর কি। আর তাছাড়াও আপনি যদি কোনো প্রসেসর যদি কোনো একটা কাজে অল টাইম ব্যস্ত থাকে, তাহলে আপনি কিন্তু রেগুলার কাজগুলো করা কিন্তু ঝামেলা হয়ে যায়। তো এই টাইপের ম্যালওয়্যার গুলা ওই কম্পিউটারের সাথে যুক্ত হয়ে তারা ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্কে পার্টিসিপেট করে, তারা বসে বসে নীরবে ব্যাকগ্রাউন্ডে মাইনিং করে, এবং মাইনিং করে তারা কি বলে ওই বিভিন্ন রকমের কি বলে বিটকয়েন। বিটকয়েন, হ্যাঁ, তারা হইতেছে বিভিন্ন রকমের ক্রিপ্টোকারেন্সি কাজগুলো যেগুলো যেগুলো হচ্ছে আপনার মাইনিং এর জন্য যেসব প্রোগ্রাম গুলোকে এক্সিকিউট করা লাগে সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে সবসময়। তো এইটা হচ্ছে আমাদের ম্যালওয়্যারের মোটামুটি ব্যবহার। এখন কত রকমের ম্যালওয়্যার আছে সেগুলো নিয়ে যদি আমি ডিসকাস করি, তো সেগুলো একটু দেখি। আপনারা অনেকগুলা ম্যালওয়্যারই হয়তো বা নাম জানেন, আমার এখানে কয়েকটা ম্যালওয়্যারের নাম লিস্ট করা আছে। এর বাইরেও আপনারা হয়তো ম্যালওয়্যার যদি নাম জেনে থাকেন বলতে পারেন আর কি। আমি কিন্তু কোনো ম্যালওয়্যারকে টার্গেট করে বলতেছি না, আমি কিন্তু ক্যাটাগরি অফ ম্যালওয়্যারকে বুঝাচ্ছি। ম্যালওয়্যারে কিন্তু অনেক রকমের ম্যালওয়্যার আছে। তার ভিতরে আপনারা কয়টা জানেন বলেন? এখানে আমার অনেকগুলা লিস্ট লেখা আছে, এর ভিতরে কি সবগুলাকে নাম শুনছেন নাকি? ভাই আমি স্যার শুনছি। আমি ভাইরাস আর কিলোগারটা শুনছি আর কি। ভাইরাস ভাই আর কি আমি সবগুলো শুনছি। সবগুলো শুনছেন? ওফ, জি ভাই। তাহলে তো আপনি তো সব জানেন তাহলে। ভাইরাস দিয়ে আক্রমণ করছেন কয়জনের? না আমি করি নাই ভাইয়া, শুনছি আর কি, মানে শুনছি বলতে গেলে আমি একটু স্টাডি করছি, তো বই পড়ছি, আপনার নেট ঘাটছি, তারপর ইউটিউব একটু ঘাটাঘাটি করছি, হুম সবগুলোই শুনছি, হুম, সবগুলো সম্পর্কে জানি আর কি টুকটাক। আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়া প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু নাই আমার, আগে বলে রাখি। আর বাদ দেন, একটা কাজ করেন, আপনি সব বলেন, আমি বসে বসে শুনি। আচ্ছা, হুম ট্রোজান। হুম ট্রোজান ভাইরাসটা কি? ট্রোজান ভাইরাসটা আসছে ওই আপনার গ্রিকের ট্রয় নগরীর একটা ইয়া হুম থেকে আছে, ট্রয়ের যুদ্ধের সময় যে ওই কোন দুইটা ইয়াসে যুদ্ধ হয়েছিল, হুম তারপর যুদ্ধের পরে কি হয়েছে, মানে হুম তারা যখন জিততে পারে না, তখন তারা একটা ফোন দিয়ে আসছে, যে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমরা তো যুদ্ধ করতেছি অনেক দিন হয়েছে, এখন দুই পক্ষের লুকোক্ষয় হইতেছে, তো আমরা সন্ধি করব, সন্ধি করে আমরা চলে যাব এই হুম নগরী ছেড়ে। আপনারও জয় পরাজয় হলো না, আমারও জয় পরাজয় হলো না, তখন কি করছে তারা, একটা বিরাট বড় ঘোড়া উপহার স্বরূপ ইয়া করছে। তো এটা ছিল এক ধরনের প্লট, মানে ষড়যন্ত্র করে কি করছে, এত বড় ঘোড়ার ভিতরে মানে কয়েকটা সৈন্য, যে ট্রয়ের যে সৈন্য হুম সৈন্য কি করছে, ঢুকায় রাখছে। তো তাদের ইয়া ছিল যে তারা মানে যখনই এরা ঘুমায় পড়বো, খুব সম্ভবত গ্রিকের সাথে মনে হয়েছিল, তো তারা যখন ঘুমায়া পড়বো তখন তারা কি করবো, যে
আচ্ছা, তারা যখন ঘুমায় সমগ্র ট্রয় জাতি যখন ঘুমায় পড়বো, তখন কি করব, তারা গোপনে এর থেকে বের হইয়া দরজাটা খুলে ফেলবে, যে মেইন গেটটা খুলে ফেলবে, প্লাস ওরা আক্রমণ করবে, কথা বলতেছে। তো এটা হচ্ছে কি ট্রোজান, ওখান থেকে ট্রোজান মানে, ট্রোজান মানে কি, তারা গোপনে এই আপনার হুম। কম্পিউটারে ইয়া করে আর কি। আর ভাইরাস, ওইখান থেকে ট্রোজানটা আসছে। আর ভাইরাসের পুরো নাম ভার্চুয়াল ইনফরমেশন এন্ড রিসোর্স আন্ডার সিজ। আচ্ছা ভাইরাসের, হ্যাঁ, পুরো ইয়া। তো আচ্ছা। এটাও এক ধরনের ইয়া আর কি, মানে আপনার গুরুত্বপূর্ণ ফাইল গুলা সে মানে সিজ করে ফেলবে। আর হুম। ওয়ার্ম এক ধরনের সেলফ রেপ্লিকেটিং এক ধরনের ম্যালওয়্যার। আচ্ছা। সেটা যদি মানে আপনার পুরো ইয়াতে মানে নিজেকে নিজেকে রেপ্লিকেট করবে এবং সে ইয়াতে ছড়ায় পড়বে। হুম। ব্যাকডোর, ব্যাকডোর আমি পুরোপুরি আইডিয়া নেই। আমি যতটুকু জানি, একজন হ্যাকার কোনো ডিভাইস কম্প্রোমাইজ করার পরে সে এটা কি করে, সে যাতে আবার আসতে পারে অথবা বারবার সেই ইয়াতে ওই আপনার কম্প্রোমাইজ ডিভাইস অথবা ইয়া সিস্টেমে যাতে বারবার প্রবেশ করতে পারে, সে একটা ব্যাকডোর রাখে, যাতে বারবার ইয়া করতে পারে, সিস্টেমে প্রবেশ করতে পারে। রুটকিট ভাইরাস একবারে আপনার রুট লেভেলের ভাইরাস, কম্পিউটার যে একবারে কোর, যেটাকে বলা হয় কিনা বলা হয় অপারেটিং সিস্টেমের কোর কে বলা হয় কার্নেল, নাকি নাকি কি একটা বলা কার্নেল হয়। বলা হয়। হ্যাঁ, কার্নেল। এই কার্নেল লেভেলের আমি যতটুকু জানি, আমি হয়তো ভুলে গেছি, কার্নেল লেভেলের ভাইরাসকে বলে রুটকিট। আর র্যানসম ওয়্যারটা কি, র্যানসম ওয়্যার মানে আপনি কি করবে সে আপনার, যখন আপনার র্যানসম ওয়্যার অ্যাটাক করবে আপনার ডিভাইসে, সমস্ত সব কিছু আপনার ইয়ে করে ফেলবে, উম, মানে ঠিক। এনক্রিপ্টেড করে ফেলবে। এনক্রিপ্টেড করে ফেলে ডিক্রিপ্টেশন, মানে ডিক্রিপ্ট করার জন্য সে একটা ইয়া চাবে, মানে র্যানসম চাবে আর কি, চাঁদা টাদা এরকম টাইপের কোনো কিছু চাবে। চাওয়ার পরে আপনি যদি ইয়া করেন, তাহলে সে ডিক্রিপশন কিটা আপনার তাকে প্রোভাইড করবে। অ্যাডওয়্যার কে বলা হয় সবচেয়ে মানে কম থ্রেট, থ্রেটের, এটা থ্রেট অনেকে বলে আবার অনেকে থ্রেট বলে না। অ্যাডওয়্যার সবচেয়ে মানে ম্যালওয়্যার জগতে সবচেয়ে কম ভয়ঙ্কর কে বলা হয় অ্যাডওয়্যার, কারণ এটা শুধু অ্যাড প্রদর্শন করবে আর কিছু না। আর স্পাইওয়্যার, তো স্পাই মানে গোয়েন্দা বৃত্তি, সে আপনার ল্যাপটপে ঢুকে গোয়েন্দা ইয়া করবে, সে আপনার সমস্ত ডেটা, সমস্ত ইনফরমেশন, আপনার ছবি হতে পারে, ভিডিও হতে পারে, অথবা আমার যেগুলো আছে, প্লাস আপনার কি কি করতেছেন, কোথায় আছেন, লোকেশন কোথায় আছে, তারপর ওই যে আপনি যদি কোনো ডিভাইসে যদি ইয়া করা থাকে, রেকর্ডার থাকে, রেকর্ডার অন করে আপনি কি কি বলতেছেন, গোপন মিটিং করতেছেন কিনা, এটা এটা স্পাইওয়্যার। আর বটনেট কি, বটনেটটা আসলে কি, মানে একটা ওই ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস অ্যাটাকের জন্য বটনেটটা ব্যবহার করা হয়। বটনেটটা আসলে একজন যে ইয়া করে তাকে বলা হয় বটমাস্টার। আর যে যে ডিভাইস গুলাতে মানে বটনেটের আন্ডারে থাকে তাকে ওইগুলাকে বলে জুম্বি কম্পিউটার। তো বটনেট কি করে, যখন বটমাস্টার যখন ইয়া করে, তখন ওই বটনেটের আন্ডারে যে কম্প্রোমাইজ ডিভাইস গুলা অথবা ল্যাপটপ বলেন, পিসি বলেন, এগুলা কি করে, সে ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস অ্যাটাকের জন্য ওইগুলো ব্যবহার করে। আর কি লগর, কি লগরটা কি আপনার ডিভাইসে যখন কি লগর ইনস্টল করা থাকবে, তখন আপনি কিবোর্ডে কি কি মানে কি প্রেস করতেছেন সেটা আপনার হ্যাকারকে পাঠিয়ে দেবে, প্লাস আপনার এই আপনার ডিভাইসের ইয়া করবে, ওই স্ক্রিনশট নিবে একটু পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর স্ক্রিনশট নিবে, নিয়ে এটা হ্যাকারকে পাঠিয়ে দিবে, যাতে হ্যাকার বুঝতে পারে যে ওই সময় আসলে কি করতেছে। আর যখন ফেসবুক অথবা অন্য কোনো ইয়াতে ইয়া করা হয়, ওই মানে লগ ইন করা হয়, সমস্ত কি গুলা আসলে ইয়া করবে, তখন হ্যাকার এখান থেকে বুঝে নেবে যে আসলে আইডি পাসওয়ার্ড থেকে ইয়া করে, এখান থেকে আইডি পাসওয়ার্ড এভাবে ইয়া করে নিবে আর কি। এটা কি লগার মানে সংক্ষেপে আর কি। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, আমরা আছি। জি, শুনতেছি ভাই। হ্যাঁ, যাক, থ্যাংক ইউ সো মাচ, যা যা আছে সব বইলা দিলেন, আমি বাইচে গেলাম আর কি। জি ভাইয়া। আচ্ছা, সবাই কি কিছুটা ধারণা পাইলাম কিনা ম্যালওয়্যার নিয়ে? জি আসসালামু ভাই। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটা গুড নিউজ দিব। যাক, আলহামদুলিল্লাহ, শুনে আগেই বলতেছে আলহামদুলিল্লাহ, বলেন। গতকালকে 41 BCS এর রেজাল্ট দিছে, রিটেনে টিকে গেছে। যাক, বড় বড় করে আলহামদুলিল্লাহ। 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 যাক,
ইয়াতে আমরা এখন মিষ্টি খাইতে চাই না, আমরা যখন আমাদের ব্যাচ হ্যাঁ সবাই একসাথে 15 একসাথে মিনিট যাবো করবো, তখন আমরা মিষ্টি খাবো। তখন হ্যাঁ মিষ্টি খাইবো। এটা রিয়াজ ভাই মনে রাখেন, এটা মনে রাখার দায়িত্ব আপনার, ঠিক আছে? যাক, শুনে শুনে অনেক ভালো লাগলো আসলে, কংগ্রাচুলেশনস। ভার্চুয়াল মিষ্টি খাবো। বাট না, আমরা রিয়েল মিষ্টি খাবো, ডোন্ট ওয়ারি। আমরা আমরা ধৈর্য ধরে বসে আমরা ইনশাল্লাহ রিয়েল মিষ্টি খাবো, ফুল সাকসেসের রিয়েল মিষ্টি খাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, ঠান্ডা লাগছে? আচ্ছা স্যার, তাহলে টাইপ অফ ম্যালওয়্যার নিয়ে আমি একটু অল্প অল্প করে একটু বলি, হ্যাঁ আগাই। জি ভাইয়া। সর্বপ্রথম যেটা ট্রোজান, সেটা হচ্ছে যে যে মাসুদ স্যার যেটা বললেন যে ট্রয় নগরের কথা আর কি, আমি ওই দিকে না যাই। এটা কেন নামকরণ করা হয়েছে সেজন্য আসলে ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, বাট অরিজিনালি ট্রোজান যে ম্যালওয়্যার, এই ম্যালওয়্যারটা কেন আসছে সেই জিনিসটা হচ্ছে বলি। সেটা হচ্ছে যে যখন কোনো ম্যালওয়্যার কে ডিজাইন করা হয়, যে ওই ম্যালওয়্যারটা দেখতে, তার লুক অ্যান্ড ফিল, তার লোগো, হ্যাঁ, তার সাইজ, এইসব দেখে যেন মনে হয় যে এটা একটা লেজিটিমেট সফটওয়্যার। আমরা অনেক সময় ওয়ান ক্লিক টাইপের কিছু সফটওয়্যার পাই না, যে সফটওয়্যার গুলা ব্যবহার করে দেখা যাচ্ছে যে খুব দ্রুত কাজ করা যেতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি উইন্ডারের কথা যদি চিন্তা করি, উইন্ডার যখন ডাউনলোড করি, উইন্ডার ডাউনলোড করার পরে আমরা দেখি যে একটা ইএক্সি ফাইল, আমরা এটাকে ইনস্টল করি। ইনস্টল করলে আমাদের যে জিপ করা যে কম্প্রেসড যে ইয়াগুলো আছে, কি বলে, যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলোকে আমরা আনজিপ করতে পারি। এখন আপনি এরকম একটা সফটওয়্যার ডাউনলোড করলেন, তার নামও হচ্ছে উইনরার। এখন নাম উইনরার, এখন আপনি ওটাকে ইনস্টল যখন করলেন, করার পর গিয়ে দেখলেন যে আসলে সেটা উইন্ডার না, সেটা অন্য কোনো একটা সফটওয়্যার ছিল, যেটার নাম লেখা ছিল উইন্ডার, লোগোটাও ছিল উইন্ডার, আইকনটা ছিল উইন্ডার, সবকিছু ছিল উইন্ডার, কিন্তু ভিতরে কোড উইন্ডারের না। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ট্রোজান। উপরে এক জিনিস ভিতরে এক জিনিস শুধু। হ্যাঁ, উপরে এক জিনিস ভিতরে আর এক জিনিস। নেক্সট হচ্ছে যে ভাইরাস। এই ভাইরাসটা করসপন্ডিং করে হইতেছে আমাদের যে মেডিকেল যে টার্ম, যেটা যে ভাইরাস, সেখানে কি করে। যারা আমরা হয়তোবা একটু এখানে বিজ্ঞান বিজ্ঞান বিভাগের হয়তোবা স্টুডেন্ট যারা আছি, কিংবা হয়তোবা আরো ছোট ক্লাসে পড়ায় কিনা আমি জানি না, সেখানে কিন্তু দেখায় যে ভাইরাস কিভাবে বংশবৃদ্ধি করে বা ভাইরাস ছড়ায় কিভাবে। ভাইরাস রেগুলার একটা সেলকে সে আক্রমণ করে, সে ব্যাকটেরিয়া সেলস বা আদার সেলকে সে আক্রমণ করে, করে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে দেয় কিভাবে, তার ভিতরে তার নিজের ডিএনএ ইনজেক্ট করে। ইনজেক্ট করার পরে সেই ডিএনএ ভিতর থেকে অনেকগুলো রেপ্লিকেটেড হয়, হওয়ার পরে অনেকগুলা ভাইরাস ভিতর থেকে আস্তে আস্তে সেই ব্যাকটেরিয়া সেল গুলাকে ভেঙে সেখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তেমনি এই কম্পিউটার যে ভাইরাসটা, সে ভাইরাসটা হচ্ছে কি, অন্য যে কম্পিউটার প্রোগ্রাম আছে, সেই কম্পিউটার প্রোগ্রামকে সে আক্রমণ করে, এবং আক্রমণ করে সেই কম্পিউটার প্রোগ্রামকে সে ইনফেক্টেড করে তার ওই কম্পিউটার প্রোগ্রামের যে কোডগুলি আছে, সে কোডগুলিকে ভিতরে তার নিজের যে ম্যালিশিয়াস যে কোড বা ম্যালিশিয়াস অ্যাকশন দেওয়ার জন্য যে কোডটা, সেই কোডটা সে ওখানে পেস্ট করে দেয়। এই কোডটা ইউজারই থাকে হচ্ছে যে নর্মাল যে সফটওয়্যার থাকে, সে সফটওয়্যারের একদম শুরুতে। অর্থাৎ যখন ওই সফটওয়্যারটাকে আপনি রান করবেন, তখন সবার আগে ভাইরাসের যে ম্যালিশিয়াস কোড যেটা আছে, সে কোডটা রান হবে। তারপর আপনার নিজেদের যে যে সফটওয়্যারের যে কোডটা রান হওয়ার কথা, সেই কোডটা রান হবে। এটা হইতেছে কি আমাদের ভাইরাস। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ম। এই ওয়ার্মের বিষয়টা হলো যে জিনিসটা ভাইরাসের মতোই আসলে, মানে ভয়ঙ্কর, কিন্তু কিছু পার্থক্য আছে, এটা ভাইরাসের সাথে আসলে মিল করে পড়তে হয় বা মনে রাখতে হয়। ওয়ার্মকে আসলে বলা হয় হইতেছে সেলফ প্রোপাগেটেড, অর্থাৎ এই ভাইরাস
ওই অন্য একটা কম্পিউটারের প্রোগ্রামিং কে ভিতরে কিন্তু সে কিন্তু ইনজেক্ট হয়, কিন্তু ভাইরাস নিজে কিন্তু কাজ করতে পারে না। শুধুমাত্র যখন আপনি ওই সফটওয়্যারটাকে, ইনফেক্টেড সফটওয়্যারটাকে আপনি যখন চালাবেন, তখন কিন্তু ভাইরাস তখন চলবে, এর আদারওয়াইজ ভাইরাস কিন্তু চলতে পারবে না। রিয়েল লাইফ যে মেডিকেল যে যে ভাইরাসটা আছে, সে ভাইরাসটা কিন্তু অ্যাকচুয়ালি সেম কাজটাই করে। এই জন্য বলা যে উন্মুক্ত অবস্থায় ভাইরাস হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো যাই হোক, ওইটার দিকে না তাকাই আমরা আমরা ফোকাস দেই যে কম্পিউটার ভাইরাস যেটা। তো এই যে ভাইরাসের কথা বললাম যে সে নিজে চলতে পারে না, অন্য একটা প্রোগ্রামের হেল্প নিয়ে তাকে রান করতে হয়। এই ওয়ার্ম কিন্তু সেরকম না। ওয়ার্ম নিজে নিজে চলতে পারে, নিজেই একটা কম্পিউটার প্রোগ্রামের মতো থাকে, এবং সে নেটওয়ার্কের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু সে চলে যেতে পারে। সেটা নর্মাল নেটওয়ার্ক সিস্টেম হতে পারে, ইমেল হতে পারে, আদার্স যে কোনো মাধ্যমে সে এই ওয়ার্মটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যায়, এবং সেই কম্পিউটারের যত ফাইল ফোল্ডার যা আছে সবগুলোতে আস্তে আস্তে সে এটাকে ইনফেক্টেড করে ফেলে। আবার এই ওয়ার্মকে আনডিটেক্টেবল আনডিটেক্টেবল করার জন্য অনেক সময় আছে যে বেশ কিছুদিন পর পর হইতেছে ওয়ার্ম অ্যাক্টিভ হয়, আবার কিছুদিন পর পর ওয়ার্ম ক্লোজ থাকে। কারণ একবার যদি খুব দ্রুত কম্পিউটারের যে স্পিড, সেই স্পিডে যদি ওয়ার্ম যদি সব জায়গায় ছড়ে থাকে, তাহলে সেই ওয়ার্মকে খুব দ্রুত ডিটেক্ট করে সেই ওয়ার্মকে কিন্তু কিল করা যেতে পারে। নেক্সট হচ্ছে ব্যাকডোর। ব্যাকডোর মানে কি? ব্যাকডোর মানে হচ্ছে আপনার বাসার পিছনের রাস্তা, অর্থাৎ পিছনের রাস্তাতে যদি কেউ ঢুকে বা পিছনের রাস্তা যদি কেউ যদি অ্যাক্সেস দিতে চায়, সেটা হচ্ছে কি আমাদের ব্যাকডোর। এখন এই যে ব্যাকডোর, এটা কম্পিউটার ক্ষেত্রেও কিন্তু এরকম ব্যাকডোর আছে। ফ্রন্ট ডোরটা কি? আমি বাসার সাথে আবার মিলাচ্ছি। ফ্রন্ট ডোর হলো যে আমাদের বাসায় ঢোকার জন্য যে মেইন যে বড় দরজাটা, সেটা সেখানে কিন্তু অনেক লক লাগানো থাকে, তালা দেওয়া থাকে, সিকিউরিটি গার্ড থাকে, সেখানে নানান রকমের অথেন্টিকেশন সিস্টেমকে অতিক্রম করে একটা মানুষকে ভিতরে কিন্তু ঢুকতে হয়, তাই না? আমাদের বাসার সবারই বাসায় কিন্তু দারোয়ান বা কেয়ারটেকার থাকে। নিচের যে একদম সবার নিচে যে গেটটা আছে, সেই গেটের দিয়ে কিন্তু ঢুকতে হলে আপনাকে সঠিক পরিচয় দিয়ে, এবং সেই পরিচয় দেওয়ার পরে আপনার প্রয়োজনটা কি, সেই প্রয়োজনে সে হয়তোবা সে কি বলে, সেই প্রয়োজনটাকে বলার পরে সে হয়তো ঢুকার পারমিশন পায়। এখন আপনার বাসায় যদি পিছনে একটা দরজা থাকে, সেই দরজাতে কিন্তু কোনো অথেন্টিকেশন সিস্টেম নাই, লক নাই, কিচ্ছু নাই, যে কেউ কিন্তু সেখানে ঢুকে যেতে পারে। একই মতো কিন্তু আমাদের এই কম্পিউটার যে ব্যাকডোর, যেটা ব্যাকডোরটা কিন্তু ঠিক সেম। বিভিন্ন রকমের আমাদের সফটওয়্যার বা ওএস লেভেলে কিন্তু নানা রকমের কিন্তু অথেন্টিকেশন সিস্টেম কিন্তু ইন্টিগ্রেট করা থাকে, যাতে যে কেউ হুট করে লগ ইন করতে না পারে। আমাদের কাইনেক্সও কিন্তু লগ ইন করতে গেলে কিন্তু আমাদের কালি কালি পাসওয়ার্ড দিয়ে কিন্তু ঢুকতে হয়। এখন এমন কোনো যদি পিছনে যদি কোনো রাস্তা থেকে থাকে, বা এমন যদি কোনো রাস্তা থেকে থাকে কম্পিউটারে, যে কম্পিউটার রাস্তা আমরা দ্রুতই চট করে নিজেকে ঢুকে পড়তে পারবো, হ্যাঁ, ব্যাকডোর খোলা থাকবে, ঢুকে পড়তে পারবো, আমাদের এরকম অথেন্টিকেশন সিস্টেম, কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে না, বা আদার্স কোনো সিকিউরিটি মেকানিজম পাওয়া যাবে, সেটা হচ্ছে ব্যাকডোর। ব্যাকডোর গুলা সফটওয়্যারের ভিতরে কিন্তু আহ অনেক সময় যারা সফটওয়্যার তৈরি করে, সেও মাঝে মাঝে অনেক সময় ব্যাকডোর কিন্তু দিয়ে রাখে। কি জন্য? দেখা যাচ্ছে কি যে সফটওয়্যার সেল করার পরে সে সফটওয়্যার কোনো প্রবলেম হয়েছে, কি ঝামেলা হয়েছে বুঝতে পারতেছে, ডাটাবেসটাও একদম মেসি করে ফেলছে, তো সেটাকে এখন ট্রাবল শুট কিভাবে করবে, এই জিনিসটা করার জন্য দেখা যাচ্ছে কি যে সফটওয়্যার ডেভেলপার অনেক সময় ব্যাকডোর সিস্টেম রেখেও দেয়। হ্যাঁ, তো সেই ব্যাকডোর সিস্টেমকে আবার আহ মানে কি বলবো, শুদ্ধ ভাষায় অনেক সময় কিন্তু আবার ডিবাগিং মোডও কিন্তু বলে, যে ডিবাগিং মোড অন করা থাকলে অনেক রকমের অথেন্টিকেশন ছাড়াই ঢুকে যাওয়া যায়, কিন্তু ডিবাগিং মোড অফ করে দিলে তখন আর এগুলো থাকে না। তো তাহলে ব্যাকডোরের বিষয়টা আমরা বুঝতে পারলাম। ব্যাকডোর ইউজুয়ালি কিন্তু দেওয়া হয় কিন্তু রিমোট অ্যাক্সেস নেওয়ার জন্য। হ্যাঁ, যদি ব্যাকডোর তৈরি করা হয় তাহলে যাতে ওই সিস্টেমে, কম্পিউটার সিস্টেমে, সেটা সফটওয়্যার হতে পারে বা আদার্স কোনো কিছু হতে পারে, ওই কম্পিউটার সিস্টেমে যাতে একদম ম্যালিশিয়াস অ্যাটাকার যেন ভিতরে ঢুকে অ্যাক্সেস নিতে পারে। এই ব্যাকডোর কিন্তু ম্যানুয়ালি অনেক তৈরি করা যেতে পারে, আবার ব্যাকডোর দেখা যাচ্ছে কি বাই ডিফল্ট থেকেও যেতে পারে, প্রয়োজনের জন্য তৈরি করা হয়েছিল, পরে রিমুভ করা হয়নি সেজন্য। বুঝতে পারছি।
নেক্সট হচ্ছে রুটকিট। এটা একটু ট্রিকি একটা জিনিস। যখন আমরা লিনাক্সের ক্লাসেস গুলো করছিলাম তখন কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু বলা হয়েছিল, সবার খেয়াল আছে কিনা জানি না। সেটা হইতেছে ইউজার টাইপ কিন্তু দুই রকমের, একটা হইতেছে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের ইউজার, আর একটা হচ্ছে নর্মাল ইউজার। লিনাক্সের ক্ষেত্রে এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজার গুলো কিন্তু আমরা সুডো ইউজারও বলি, হ্যাঁ, রুট ইউজার বলি। আর রুট নামক কিন্তু আরেকটি ইউজার আছে, যে ইউজারটার কাজ হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের ইয়া দেওয়া, কি বলে, কমান্ড এক্সিকিউট দেওয়া। এখন নর্মালি যেটা বিষয়টা থাকে যে যে সফটওয়্যার গুলো বা যে সার্ভিস গুলো আসলে আমাদের সিস্টেমে চলে, সেই সার্ভিস গুলা কিন্তু বাই ডিফল্ট বলা থাকে যে কোনো ইউজার সিস্টেমের মাধ্যমে কিন্তু এটাকে রান করা মানে রান করতে হবে, এটা ছাড়া কিন্তু রান করা সম্ভব না। এখন এই যে কোনো না কোনো ইউজার সিস্টেমের মাধ্যমে যে রান করতে হবে, এখন এই জন্য একটা গুড সিকিউরিটি প্র্যাকটিস ধরা হয়, সেটা হচ্ছে যে সবসময় নন প্রিভিলেজ নর্মাল ইউজার দিয়ে খুব লিমিটেড অ্যামাউন্ট অফ পারমিশন দিয়ে কিন্তু সেসব ইউজারদেরকে ইয়া করা হয়, কি বলে, রান করা হয় সেসব সফটওয়্যার, যাতে কখনো যদি ওই সফটওয়্যার কোনোভাবে যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে সে যেন ওই যে তার ইউজার প্রিভিলেজ লেভেল তো কিন্তু লো দেওয়া, হাই দেওয়া না, একটা নর্মাল লেভেলের ইউজার সে ব্যবহার করতেছে, তো ওই ওই লেভেলে সে অ্যাক্সেস পাবে, সে কিন্তু ভিতরে অ্যাক্সেস পেলেও, মানে অ্যাটাকার অ্যাক্সেস পেলেও ফার্দার কিন্তু সে কোনো কিছু এক্সিকিউট করতে পারবে না, ফার্দার কোনো কিছু কমান্ড চালাতে পারবে না। সেটা হইতেছে আমাদের নর্মাল লেভেলের ইউজারের পারমিশনকে লিমিট করার জন্য এটা পসিবল হলো। এই রুটকিট এমন একটা ম্যালওয়্যার যেটার কাজ হচ্ছে যে কম্পিউটার সিস্টেমে ঢুকে ওইটার ভিতরকার যে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের যে ইউজার গুলি আছে প্লাস অ্যাডমিনিস্ট্রেটর ইউজার ইটসেলফ অর্থাৎ রুট ইউজারকে সে টার্গেট করে ওই সফটওয়্যারগুলোর মাধ্যমে, ভালনারেবিলিটি ব্যবহার করে সফটওয়্যারগুলোর মাধ্যমে সে রুট রুট সিস্টেমটাকে, রুট ইউজারটাকে সে এনাবেল করে দেয়, এনাবেল করে সে তার যে ক্রিয়েটর ম্যালওয়্যার যে তৈরি করেছে তার কাছে ফরওয়ার্ড করে। ফলে কি হয় যে নর্মাল বা একটু লিস্ট প্রিভিলেজ হওয়ার জন্য কোনো সিস্টেমে কিন্তু ম্যালিশিয়াস কমান্ড এক্সিকিউশন করা যাচ্ছিল না, কিন্তু এখন যেহেতু তার রুট লেভেলের প্রিভিলেজ আছে, সুপার ইউজার লেভেলের তার পাওয়ার আছে, সে কিন্তু এখন এটাকে কিন্তু এক্সিকিউট করতে পারবে। আর যে সফটওয়্যারটা দিয়ে কাজটা করা হয় তার নাম হচ্ছে, সরি, যে টাইপের ম্যালওয়্যার দিয়ে কাজটা করা হয় সেই টাইপের ম্যালওয়্যার গুলোর নাম হচ্ছে রুটকিট ম্যালওয়্যার। নেক্সট হচ্ছে র্যানসামওয়্যার। র্যানসামওয়্যার কথাটা আসছে হইতেছে র্যানসাম থেকে বা মুক্তিপণ থেকে। মুক্তিপণ কথাটা শুনলেই আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারি মুক্তিপণ জিনিসটা কি। মুক্তিপণ হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কোনো পছন্দের কোনো একটা জিনিস বা কোনো মানুষকে হয়তো বা জোরপূর্বক বন্দি করে রেখে তার মুক্তিপণের, তার মুক্তির জন্য টাকা চাওয়া, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের র্যানসম। কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসও হতে পারে, কোনো একটা ইম্পর্টেন্ট মানুষও হতে পারে। এখন এই যে র্যানসম, কি বলে, এই যে র্যানসম ওয়্যার যে ম্যালওয়্যারটা, এটা হচ্ছে কি কম্পিউটার লেভেলে হচ্ছে কাজ করে, অর্থাৎ আমাদের কম্পিউটারে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের কম্পিউটারের ডেটা। আমাদের ডেটা লস হলে কিন্তু অনেক প্রবলেম পড়তে হইতে পারে, প্রবলেম পড়তে হয়। আমাদের অফিসিয়াল ডেটা থাকে সেখানে, সেখানে আমাদের হয়তো বা স্কুল কলেজের অনেক অ্যাসাইনমেন্ট থাকতে পারে, কিংবা আমাদের দরকার আদার্স প্রয়োজনীয় বেশ কিছু ইনফরমেশন ডাটাবেস আমরা হয়তো তৈরি করে রাখতে পারি। এখন ঝামেলা হলো যে এই ডেটাগুলো যদি এখন কেউ যদি আমাদের থেকে অ্যাক্সেস বন্ধ করে দেয় তাহলে তো সমস্যা, কিন্তু ডেটা থাকে কিন্তু আমাদের পার্সোনাল কম্পিউটারে, তাহলে সে আমাদের অ্যাক্সেসটাকে বন্ধ করবে কিভাবে? হয় একটা অপশন আছে আমাদের বাড়িতে এসে আমাদের কম্পিউটার নিয়ে যদি সে চলে যায় তাহলে হয়তো হইতে পারে, আদারওয়াইজ সে র্যানসামওয়্যারের মাধ্যমে সে কাজটা করতে পারবে। তাহলে র্যানসামওয়্যার কি? র্যানসামওয়্যার হচ্ছে যে আমাদের পুরো কম্পিউটার সিস্টেমে যে ডেটাগুলি আছে সেটা আমাদের কাছেই থাকে, কিন্তু তার অ্যাভেলেবিলিটিকে থেকে নষ্ট করে। অর্থাৎ যখন আমি ডেটা দেখতে চাই তখন সেটা ডেটাকে দেখতে পাই না। কিভাবে? সে পুরো ডেটাকে সে এনক্রিপ্ট করে ফেলে, এবং এনক্রিপ্ট করার জন্য সে বিভিন্ন রকমের শক্ত অ্যালগোরিদম ব্যবহার করে, অ্যাডভান্স অ্যালগোরিদম ব্যবহার করে। এইসব অ্যালগোরিদমের ভিতরে আবার অনেক পাওয়ারফুল কিওয়ার্ড সে ব্যবহার করে, হ্যাঁ, সিক্রেট কি বলে এটাকে।
তো এই পাওয়ারফুল কি মানে পাসওয়ার্ড যেটাকে আমরা বলি নর্মাল ভাষায়, তো এই দুইটা জিনিস তারা সিক্রেট কি এবং হইতেছে অ্যালগরিদম ব্যবহার করে সে এমন একটা ভয়ঙ্কর লেভেলের সে এনক্রিপশন তৈরি করে আমাদের পুরো সিস্টেমটাকে এনক্রিপ্ট করে, পরবর্তীতে আমরা কোনো অবস্থায় সেটাকে আর ডিক্রিপ্ট করতে পারি না। তখন আমাদের কাছে চাওয়া হয় যে এই যে আমি যে পুরো সিস্টেমটাকে এনক্রিপ্ট করেছি, এখন এটাকে ডিক্রিপ্ট করার জন্য তোমার তো পাসওয়ার্ড লাগবে। এই পাসওয়ার্ডটা বিনিময়ে তার টাকা চাই, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ পর্যন্ত হয়তো টাকা হতে পারে, যে এত টাকা না দিলে আমি তোমাকে পাসওয়ার্ডটা দেবো না, পাসওয়ার্ড না দিলে তুমি তোমার ডাটাকে আর অ্যাক্সেস করতে পারবা না। তো এই যে পুরো সিনারিওটা দাঁড়াইলো, এটা হচ্ছে কি র্যানসমওয়্যার, যে ম্যালওয়্যারের মাধ্যমে মুক্তিপণ আদায় করার জন্য পুরো ডাটা সিস্টেমকে এনক্রিপ্ট করা হয়, তাকে আমরা র্যানসমওয়্যার বলবো। নেক্সট হচ্ছে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যার হলো যে অ্যাডভার্টাইজমেন্ট দেখায় যে ম্যালওয়্যার, তার নাম হচ্ছে অ্যাডওয়্যার। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। বর্তমান যুগে অনেকখানি কমে আসছে এই জিনিসটা। অনেক সময় কিন্তু মানে বেশ কিছুদিন আগেও কিন্তু এরকম ছিল যে আপনাদের কম্পিউটারে হয়তো বা অ্যাডওয়্যার ঢুকেছে, ঢোকার পরে আপনার কম্পিউটারের যে নর্মাল যে সফটওয়্যার গুলি আছে, সেই সফটওয়্যার বিভিন্ন ফাঁকা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে অ্যাড দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কি যে আমার যে ব্রাউজারটা আমি চালাচ্ছি, যে কোনো ওয়েবসাইটে ঢুকছি না কেন, আমার ব্রাউজারে কিন্তু বিভিন্ন ওয়েব পেজের মাঝখানে মাঝখানে আমাকে অ্যাড দেখাচ্ছে। এই জিনিসটা হচ্ছে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যারের কাজই হচ্ছে যে কম্পিউটার সিস্টেমের মধ্যে প্রবেশ করা এবং জোরপূর্বক আপনাকে বিজ্ঞাপন দেখানো। ব্যাপারটা আমরা এরকমও কল্পনা করতে পারি, আপনাকে হাত পা বেঁধে রেখে আপনাকে টিভির সামনে ছেড়ে দেওয়া হলো, সারাদিন বসে বসে এখন কমার্শিয়াল দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট দেখেন। হ্যাঁ অনেকটা কমার্শিয়াল বিষয়টা। না হয় যদি ইন্ডিয়ান সিরিয়াল হয় সে তো পাগল হয়ে যাবে। তো তাহলে বিষয়টা হচ্ছে কি, তাহলে আমাদের এই অ্যাডওয়্যারের বিষয়টা তারা বুঝতে পারলো। এখন তো আসলে অনেকখানি আসলে অ্যাডওয়্যারটা কমে এসছে, অপারেটিং সিস্টেম গুলাও অনেক সজাগ হয়েছে কিভাবে অ্যাডওয়্যার সাথে ডিল করতে হবে, অ্যান্টিভাইরাস গুলো অনেক ভালো আপডেট হয়েছে অ্যাডওয়্যার সিগনেচার গুলোকে ধরার জন্য। আর এটা ছাড়াও ইটসেলফ কম্পিউটার ওয়েব ওয়েব সফটওয়্যারে ইটসেলফ আরো অনেক ইয়া আছে, কি বলে সিকিউর ভাবে কোডিং করা হচ্ছে, যাতে যদি কেউ যদি এই অ্যাডওয়্যার ইনজেক্ট করতে চায় রিকোয়েস্টের মাধ্যমে, যেন অ্যাডওয়্যারটাকে সহজে ইনজেক্ট করতে না পারে। নেক্সট হচ্ছে স্পাইওয়্যার। এই স্পাইওয়্যার কথাটা যা শুনে মনে হচ্ছে এটা এটা হচ্ছে তাই, সেটা হচ্ছে স্পাইং করে যে ম্যালওয়্যার তাকে বলবো হচ্ছে স্পাইওয়্যার। হ্যাঁ, অর্থাৎ স্পাইং করা কি, একটা মানুষ, কোন অর্গানাইজেশন বা যে কেউ, সে কি করতেছে সেই জিনিসটাকে লুকিয়ে লুকিয়ে দেখা, কি কাজ করতেছে কেন করতেছে এই বিষয়গুলোকে লুকিয়ে লুকিয়ে দেখা, এটা হচ্ছে আমাদের কি স্পাইং। এখন এই যে স্পাইং, এই জিনিসটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু করা সম্ভব। কম্পিউটারের মাধ্যমে আমার একটা ম্যালওয়্যার ইনস্টল করে আমি কি করছি, কোন ওয়েবসাইটে যাচ্ছি, কার সাথে আমি কমিউনিকেট করছি, ইনফ্যাক্ট আমি আমার নর্মাল লেজার টাইমে আমি কি করতেছি, সেই জিনিসগুলো কিন্তু আমি কিন্তু এই স্পাইওয়্যারের মাধ্যমে কিন্তু এক্সপোজ হয়ে যেতে পারি। আর এই সমস্ত নলেজ নিয়ে সে তার যে স্পাইওয়্যারকে যে তৈরি করেছে তার কাছে সে হইতেছে ক্ষণে ক্ষণে সে পাঠাতে থাকে যে এই বিষয়গুলো সে কাজ করতেছে। এই স্পাইওয়্যারের মতোই আর একটা ম্যালওয়্যার, তার নাম হচ্ছে কি লগর। কিন্তু কি লগারে একটু প্রিসাইজ একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে কি যে মানে রোল থাকে, সেটা হচ্ছে যে কি লগর কিন্তু সবকিছুর উপর সে নজর রাখবে না, সে রাখবে হচ্ছে আপনার পিসিতে যে কি স্ট্রোক গুলো দিচ্ছেন সেই কি স্ট্রোক গুলা, অর্থাৎ আপনার পিসিতে কোন বাটন চাপলেন, কতবার চাপলেন, কখন চাপলেন, এই জিনিসগুলা হচ্ছে কি লগর এই জিনিসটাকে সেভ করে রাখে। তো সেক্ষেত্রে কি লগারের মাধ্যমে হয়তোবা চাইলে করা পাসওয়ার্ড কিংবা আরো গোপন ইনফরমেশন হয়তোবা কিন্তু তৈরি করা সম্ভব, বের করে নেওয়া সম্ভব, যদি একটু আমাদের মাথা খাটাই। সবার শেষ, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে বটনেট। এই বটনেট জিনিসটা আসলে খুবই ভয়ঙ্কর একটা জিনিস আর কি বলতে গেলে। এটা ম্যালেশিয়াস সফটওয়্যার মাধ্যমে বিশাল বড় একটা নেটওয়ার্ক বলা যায় বা কম্পিউটার সিস্টেম বলা যায়, হ্যাঁ, যেখানে অনেক কম্পিউটার থাকে, সমস্ত কম্পিউটারকে তারা হইতেছে আক্রমণ করে নিজেদের বশে নিয়ে আসে। যখন নিজেদেরকে বশে নিয়ে আসে তখন এর নাম হয়ে যায় হচ্ছে তখন জম্বি বলে।
হ্যাঁ, জম্বি বলে বা বটস বলে। এদের কাজ হচ্ছে যে এরা তাদের যে অরিজিনাল যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার যে মাদার সফটওয়্যার, সেই মাদার সফটওয়্যার সাথে সে কানেক্টেড হয় রিমোটলি। এই রিমোটলি কানেক্টেড হওয়ার পরে মাদার সফটওয়্যার তাকে যে কমান্ড দিবে সে কমান্ডটি সে কিন্তু তার লোকাল পিসিতে যেখানে সেখানে যেখানে সে ইনস্টল হয়েছে, যেখানে সে অ্যাড আছে, সেখানে কিন্তু সে এখানে ম্যালিশিয়াস কমান্ড গুলোকে সে এক্সিকিউট করে। এই সমস্ত বটনেট দিয়ে মেইনলি কাজ করা হয় হচ্ছে আপনার ডস অ্যাটাক আছে না, ডস অ্যাটাক দেওয়া হয় আর কি। ডস অ্যাটাকটাও আমরা এখানে দেখবো, মাল্টিপল রিকোয়েস্ট ব্যবহার করার মাধ্যমে ওভারওয়েলম করে ফেলা হয় হইতেছে টার্গেটকে। তো যখন দেখবো তখন আমরা এটা বুঝবো এটা ইউজুয়ালি করা হচ্ছে বটনেট করে। এখন খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে কি যে এই ম্যালওয়্যারটা আসলে ছড়ায় কিভাবে। ম্যালওয়্যারটা সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আপনাদের স্প্যাম মেলের মাধ্যমে কিন্তু ম্যালওয়্যার ছড়াতে পারে। আমি আগেই কিন্তু একবার মেনশন করেছি যে ওয়ার্ম যে টাইপের যে ম্যালওয়্যার আছে সে ম্যালওয়্যারের কিন্তু ফেভারিট জায়গা হচ্ছে ইমেল। কারণ ইমেলের মাধ্যমে সে দ্রুত একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে অনেকটা লেজিটিমেট অবস্থায় সে কিন্তু ট্রাভেল করতে পারে, কেউ তাকে কিন্তু করে না। এই জিনিসগুলো হচ্ছে সবসময় ইমেল দিয়ে আসে বলেই এই ইমেলের ভিতরেও কিন্তু বর্তমানে প্রচুর রকমের ডিফেন্সিভ সিকিউরিটি সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে এই মেলার গুলাকে এই টাইপের ইমেল গুলাকে সে হচ্ছে ফার্স্টে স্ক্যান করে। তার কাছে কি যে যে পয়েন্ট গুলো দেখলে মনে হবে যে এটা হয়তো বা একটা ম্যালিশিয়াস ইমেল, সেই পয়েন্ট গুলোর সাথে সে ওই প্যারামিটার সাথে সেগুলোকে মিলাই নেয়। মিলাই নেওয়ার পর তার যদি মনে হয় যে না, যে এটা আসলে ডেঞ্জারাস, এটাকে আমার মনে হয় মালিককে দেখানো উচিত কিংবা ডিসকার্ড করে দেওয়া উচিত। তো মালিককে দেখানোর উদ্দেশ্যে যে কমিটির যে ইউজার তাকে দেখানোর উদ্দেশ্য হলে সেটা চলে যায় হচ্ছে স্প্যাম ফোল্ডারের ভিতরে। ভাইয়া আমি মাঝখানে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমি আমার ওই যেখানে জব করতাম পৌরসভাতে, ওই পিসিতে আমি একটা ওইখানে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটা ইনস্টল করা ছিল। ওইখানে আমি একটা ছোটখাটো একটা বানাইছি, একটা অ্যাপ বানাইছি আর কি, ছোটখাটো একবার নর্মাল। তো এটা কি করছি আমি যখন আপনার বানানোর পরে তো দিতে হয় বিল্ড এপিকে দিলে আবার প্লে স্টোরে আপনার এই আপনার যেটা পাবলিশ করবেন ওইটা বলা হয় সাইন্টিফিকে, জেনারেট সাইন্টিফিকে, আর একটা হচ্ছে বিল্ড এপিকে। তো আমি নিজে মোবাইল ব্যবহার করার জন্য একটা বিল্ড এপিকে দেওয়ার পরে তো ওইটা আমি চাইছি যে আমি কি করি, আমি এখন আমি মেইল করে আমার ইয়াতে পাঠিয়ে দিই, আমার যে ইমেইলে, মানে আমার পৌরসভার ইমেল থেকে আমার ইমেইলে পাঠিয়ে দিই। ওই সময় যখন ওইটা আপনার পিছনে তো ডট এপিকে থাকে, তো ডট এপিকে থাকার কারণে আপনার এটা করে দিচ্ছে, মানে এটা ব্লক, এক ধরনের ব্লক করে দিছে, এটা দেয় না। তখন বুঝলাম যে ওরা আসলে ওই এপিকে ওরা ধরে নিছে যে এটা হয়তো কোনো ধরনের ম্যালওয়্যার হইতে পারে, কারণ এটা আপনার দিয়া মেইল দিয়া পাঠায় কেন এপিকে ফাইল। তো এই জন্য ওরা খুব সম্ভবত, আমি যতটুকু আইডিয়া করছি, এটা ব্লক করে দিছে। এটা আমার একটা এক্সপিরিয়েন্স আর কি। ধন্যবাদ। আরো কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে শেয়ার করতে পারে। আর কেউ স্প্যাম ফোল্ডারে মেল পান নাই? প্রচুর। প্রচুর। আচ্ছা, এখন থেকে স্প্যাম ফোল্ডার মেল গুলাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিজের কাছে রাখবেন। মাঝে মাঝে মেলওয়্যার গুলা নিজে চালিয়ে নিজে কম্পিউটার সিস্টেমকে ডাউন করে আবার নতুন করে রিবুট দিবেন, দেখবেন অনেক মজা। মাঝে নাকি? মাঝে ছোটবেলায় করতাম, ঝামেলা হয়েছে। হ্যাঁ, এটা আসলে ওই ভিএম এর মধ্যেই করা ঠিক আছে, বাইরে না। বাইরে করা ঠিক হবে না, না? আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে স্টোরেজ মিডিয়া। স্টোরেজ মিডিয়াটা হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু পেন ড্রাইভ বা পোর্টেবল হার্ড পোর্টেবল ড্রাইভ কিন্তু ব্যবহার করি। এটার মধ্যে যদি ভাইরাস থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের কম্পিউটারে এই পেন ড্রাইভ অথবা পোর্টেবল ড্রাইভের মধ্যে কিন্তু চলে আসতে পারে। তো এটা নিয়ে অলরেডি বলার কিছু নাই, আপনারা অলরেডি খুব ভালোভাবে যেটা জানেন বোঝেন। কিছুদিন আগে কিন্তু একটা ভাইরাস ছিল যেটা নিয়ে আসলে সবাই অনেক ভুগছে। তার নাম হইতেছে, র্যানসামওয়্যার না, নাকি?
ঠিক আছে। শর্টকাট শর্টকাট ভাইরাস। কি? হ্যাঁ, শর্টকাট ভাইরাস। হ্যাঁ, শর্টকাট। আপনারা তো বড় বড় মানুষ, আপনারা র্যানসমওয়্যার চলে যাচ্ছেন, আপনারা বড় দর চলে যাচ্ছেন, আমরা ছোট ছোট মানুষ, আমরা ছোট জিনিস নিয়ে খুঁজে থাকি। শর্টকাট পেন ড্রাইভ টু পেন ড্রাইভ যাইতো। আবার এই সার্চ বাটনে ফাইলের নাম দিয়ে সার্চ করলে পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে কি স্টোরেজ বা মিডিয়ার মাধ্যমে আমাদের ভাইরাস ট্রান্সমিট হয়। আর ইন্টারনেটের মাধ্যমে তো ভাইরাস ডাউনলোড করার কোনো বিষয় না। আপনারা এখনো চাইলে আপনার ঢুকে হাউ টু ডাউনলোড ভাইরাস লিখে গুগলে সার্চ দিয়ে একটা ভাইরাস ডাউনলোড করে নিতে পারেন, কোনো বিষয় না। আমরা অনেক সময় কিন্তু অনলাইনে নানা রকম বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে করতে বিভিন্ন রকমের ম্যালিশিয়াস ওয়েবসাইটে ঢুকে আমরা কিন্তু দেখা যাচ্ছে কি যে ম্যালিশিয়াস সফটওয়্যার নামিয়ে ফেলতে পারি, ম্যালওয়্যার নামিয়ে ফেলতে পারি। এজন্যই নিয়ম হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করার সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা, প্লাস বেশ কিছু ডিফেন্সিভ টেকনোলজি ব্যবহার করা, জাস্ট লাইক অ্যান্টিভাইরাস এন্ড সামথিং। নেক্সট হচ্ছে যে যদি কখনো হ্যাক হয় বা কম্প্রোমাইজ কোনো ওয়েব পেজের মধ্যেও কিন্তু থাকা ম্যালওয়্যার কিন্তু ডাউনলোড হয়ে যেতে পারে, অসম্ভব কিছু না। অনেক সময় কিন্তু পপ আপ থেকেও কিন্তু কিন্তু ম্যালওয়্যার আসে, হুট করে দেখা যাচ্ছে ওপেন হয়ে গেল, জাভাস্ক্রিপ্ট রান হয়ে গেল, উপরে পপ আপ আসলো, আপনি বললেন যে একসেপ্ট দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কিছু একটা ডাউনলোড হয়ে গেল, পরে টের পেলাম না কি ডাউনলোড হয়েছে। এরপর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুকের মাধ্যমেও কিন্তু ম্যালওয়্যার কিন্তু আমাদের কম্পিউটারে প্রবেশ করতে পারে। এখানে ফেসবুক বাদে আর কোন সোশ্যাল নেটওয়ার্ক সাইট কি আমরা ব্যবহার করি? আমরা এখানে যারা উপস্থিত আছি ইনস্টাগ্রাম ব্যবহার করি, আর লিঙ্কডইন। কিছু লিঙ্কডইন। লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি ভাইয়া 2-3 দিন আগে। ও, আমাকে এখন তো আপনি কানেক্ট করেন নাই ভাই আমি আমি আপনাকে এখন করবো। আর না, আমি আপনাকে ইয়ে করছি তো, ফলো করছি তো ফলো করছেন? আচ্ছা ঠিক আছে। আপনাকে। আমি ভাই আপনাকে ফলো করতে চাচ্ছি। সৌরভ ভাই, তারপর যে আর দু একজনকে করছি। আচ্ছা, ওয়ালি ইরফান খান কি ফলো করতে চাচ্ছেন আমাকে? জি ভাই। আচ্ছা, আফসান আনোয়ার লিখে সার্চ দেন, কি নাম? আফসান আনোয়ার লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। রাফসান, হ্যাঁ একটু লিখে দিলে ভালোই তো। আফসান আনোয়ার। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি একটা প্রশ্ন করি, করবো? করেন, প্রশ্ন করেন। আচ্ছা ভাইয়া, মাঝে মধ্যে ওই কি বলবো, এটা তো বলবো নাকি, কি বলতে ধরেন চান? একটা মেলিশিয়াস ওয়েবসাইট, ওখানে ইয়াতে ক্লিক করার পরে পাইলাম মানে না। একটা উইন্ডোজ ইয়া হয়, মানে এটা এক ধরনের ইয়া হয়, এক ধরনের কম্পিউটারের যে উইন্ডোজ এর মতো একটা ইয়া চালু হইয়া এটা ইয়া হয়ে থাকে, পরে কাটলে এটা ইয়া করে আর কি, ক্রস দিয়ে কাটে। এটা আসলে এটা কি কোনো জাভাস্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ডে চলে? এটা আমার আইডিয়া নেই ব্যাপারে। না, প্রশ্নটা আমি বুঝতে পারিনি, যদি আরেকবার একটু ক্লিয়ার করে বলতেন। না, প্রশ্নটা বলতে গেলে কোনো মানে একটা ম্যালিশিয়াস ওয়েবসাইট কেউ ব্রাউজ করার পরে কোনো জায়গাতে ক্লিক করার পরে একটা উইন্ডোজ ওপেন হয়, একটা ব্রাউজারের একটা উইন্ডোজ ওপেন হইয়া, মানে বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল জিনিস যে থাকে, অনেক কিছু থাকে আর কি। তো এটা আবার এটা কি মানে জাভাস্ক্রিপ্ট করে? আমি এই ব্যাপারে আইডিয়া নাই আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট করার সময় এটাকে হুকিং বলে। না, আমার এই ব্যাপারে আইডিয়া নাই। তো এটা আসলে কি, ওই যে আপনাদের মাইনিং যেটা বলে, এখানে কি মাইনিং এরিয়া থাকতে পারে? আসলে কি, আপনার যদি ওই এটা ম্যালিশিয়াস সম্পূর্ণ অজানা আমার। জাভাস্ক্রিপ্ট যদি আপনার থাকে এখানে ওয়েবসাইটের ভিতরে, তাহলে আপনাকে দিয়ে সে অনেক কিছু করতে পারে। আপনার ব্রাউজারের ভিতরকার আদার্স যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো সে হয়তো কম্প্রোমাইজ করতে পারে। ব্রাউজারের মাধ্যমে আপনার কম্পিউটার সিস্টেমে অন্য কোনো ম্যালওয়্যার সে ডাউনলোড করে নিতে পারে। হ্যাঁ, অনেক কিছু করতে পারে, এটা আসলে এইভাবে বলা সম্ভব না। হ্যাঁ, এই জন্য নিয়ম হচ্ছে কি যে যখন চালাবেন
পাওতপক্ষে ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া ঢুকবেন না। ট্রাস্টেড ওয়েবসাইট না ঢুকতে চাইলে আনট্রাস্টেড ঢুকলে জাভাস্ক্রিপ্ট বন্ধ করে নেবেন। আর যদি মনে করেন যে আপনার জাভাস্ক্রিপ্ট বন্ধ থাকবে, আপনি ট্রাস্টেড ওয়েবসাইট ঢুকবেন, তাহলে এই জিনিসগুলোকে ফিল্টার করে নেবেন। জি ভাইয়া। আপনি একটা কাজ করেন, আপনাকে একটা জিনিস দেই। ইউ ব্লক অরিজিন। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে বাড়ি বসে বসে এটা একটু পড়ায়, জিনিসটা কি কি কাজ করে। হ্যাঁ, বুঝতে পারলাম স্যার। ভাই এটা লিখে কি সার্চ দিব? এটা লিখে ক্লাসের পরে সার্চ দিবেন, এখন সার্চ দিবেন না। এটা নোট করে রাখেন। আচ্ছা ভাই, আচ্ছা। এটা নোট করে রাখেন, এটা কি করে, খায় না মাথায় দেয়, এই জিনিসটা একটু দেখবেন। জি ভাই। আচ্ছা, এরপরে ওই কইছিলাম আউটডেট সফটওয়্যার। আরো আছে সিস্টেম হচ্ছে কি যে আমাদের সফটওয়্যার ভার্সন যদি আমরা আপডেট না করি তাহলে কিন্তু আমাদের সফটওয়্যার কিন্তু কি বলে আমাদের কম্পিউটার কিন্তু কম্প্রোমাইজ হতে পারে। যেমন আমরা ওই যে সিস্টেম এক্সপ্লয়টেশনের মধ্যে কিন্তু দেখেছিলাম যে একটা এফটিপি সার্ভার ছিল, সেই সার্ভারটার ভার্সন ছিল 2.3.4। এই ভার্সনটা ভালনারেবল হওয়ার জন্যই আসলে কিন্তু পুরো সিস্টেমটা কম্প্রোমাইজ হয়ে যায়, সহজে কিন্তু রিমোট অ্যাক্সেস পাওয়া যায়। তাহলে এটা থেকে পাওয়ার ওয়ে কি? আমি তো আর এফটিপি সার্ভিস তো বন্ধ করে রাখতে পারবো না। আমাকে তাহলে কি করতে হবে? ওইটার যে আপডেটেড যে ভার্সনটা আছে সেই আপডেট ভার্সনটাকে আমাকে দিয়ে আপগ্রেড করে ফেলতে হবে। হ্যাঁ, ভালনারেবিলিটি প্যাচ আপ করে ফেলতে হবে। আউটডেট সার্ভার কিন্তু সফটওয়্যার রাখা যাবে না, রোগ সফটওয়্যার রাখা যাবে না। হ্যাঁ, অনেক সময় আছে যে আমরা ইচ্ছা করে ভাইরাস টাইরাস কিন্তু রাখতে পারি, আবার দেখা যাচ্ছে কি জানি না থার্ড পার্টি একটা সফটওয়্যার ইনস্টল করে রাখছি, কিন্তু আমরা আসলে জানি না এই জিনিসটা কি। হ্যাঁ, অনেক সময় থার্ড পার্টি সাপোজ আমি ক্র্যাক। ক্র্যাক ইউজ করলাম, তাইলেও তো আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্র্যাক, এই ক্র্যাকটা ইউজ করলেও কিন্তু আপনি কিন্তু কম্প্রোমাইজ হবেন। এই জন্য সর্বশেষ উইন্ডোজ আমি দিয়েছি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে, ক্র্যাক ভার্সন দিইনি। আবার একটা কাহিনী আছে, আমাদের কিন্তু একটা ফেভারিট একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আমাদের ফোনের ভিতরে যত পেইড অ্যাপ আছে সবগুলো আমরা ক্র্যাক ভার্সন চালাই। আমাদের এটা কিন্তু ফেভারিট কাজ এটা। আমার অন্তত না। কিসের ভিতরে? আমাদের আমাদের যে ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনটাতে আমরা ক্র্যাক অ্যাপ্লিকেশন চালাই, ক্র্যাক না অ্যান্ড্রয়েড অ্যাপ চালাই। চালান না? না না, এখানে কয়জন চালান না দেখি তো? এই যে আমি চালাই না। আমি আচ্ছা, চালাই না ভাই। আর কে চালায়? আমিও চালাই না। চালাই ওই না। যে, আচ্ছা, আমি একটা চালাই মনে হয়। কে চালাই বললো? রহমতুল্লাহ। খুবই কম সংখ্যক। হুজুর হুজুর মানুষ হয়ে এরকম কাজ করলে তো সমস্যা ভাই। স্যার ওটা হচ্ছে যে আপনার পার্সোনাল ছবি চলে যাবে, বুঝছেন ভাই? হ্যাঁ, ক্র্যাক সফটওয়্যার চালাইলে পার্সোনাল ছবি চলে যাবে ফোন থেকে। সবই চলে যাবো ভাই। আপনার আপনার ওয়েবক্যাম চালু করে আপনাকে ছবি তুলবে, আপনি বুঝতেও পারবেন না। আপনি দেখবেন যে আপনার আপনার ওই কিনা স্ক্রিন ইয়া করা আছে, অফ করা আছে, অথচ আপনার ক্যামেরা চলতেছে। আচ্ছা, এখনই স্যার আপনি ফোনটা ফেলাই দিয়ে আসেন। অনেক নাকি? ঝামেলা করে ফেলে। আচ্ছা, না নাগাই, এই যে টেন্ডেন্সিটা প্রচুর মানুষের আছে। হ্যাঁ, আমি জাস্ট বললাম আর কি মজা করে আপনার সাথে, যে সবার আছে এটা, প্রচুর আমি মানুষের পাই যারা হচ্ছে ওই পেড সফটওয়্যার ক্র্যাক ভার্সন পাওয়া যায় সুন্দর করে চালানো শুরু করে, কিন্তু ফোন কিন্তু আমাদের পিসির থেকে কিন্তু কয়েক গুণ কিন্তু ভালনারেবল। ফোনে কিন্তু তেমন ডিফেন্সিভ সিস্টেম কিন্তু দেওয়া থাকে না, সো কেয়ারফুল অ্যাবাউট ইট। হ্যাঁ, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে। অ্যান্ড্রয়েড ফোনে এটার লজিকটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। এটার মেইন ঝামেলা হচ্ছে কি একটা ট্রেড অফ আছে এখানে। হ্যাঁ, ট্রেড অফ মানে একটা জিনিস পাইতে হলে একটা জিনিস ছাড়তে হয় আর কি। একটা ফোনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অ্যাসেট বা একটা ফোন কোম্পানির সবচেয়ে ওই মডেলটার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ফিচার, সেটা কি জানেন? সেটা হইতেছে সিকিউরিটি আপডেট। না 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 না, কেউ গেস করতে পারবে না? একবার চান্স দিচ্ছি।
থেকে ইম্পর্টেন্ট ফিচার ওই কোম্পানির সম্পদ সেটা। হ্যাঁ, ওই ফোনটা একটা কোম্পানির মনে করেন যে প্রোডাক্ট, একটা ফোনের মডেল বা ওই ফোনটা হইতেছে সবচেয়ে বড় ফিচারটা কি, যেটা সবকিছু ডিপেন্ড করতেছে কোম্পানির সেল টেল সব হওয়া থেকে শুরু করে সবকিছু। আপনার এই যে অপারেটিং সিস্টেম। না স্যার, ওই ফোনে কি পরিমাণ চার্জ থাকে, মানে কি পরিমাণ? কি পরিমাণ চার্জ থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি একটা ফোন কিনবেন না যে ফোনটা কেনার পরে আধা ঘন্টা পর চার্জ চলে যাবে, জীবন আপনি এই ফোন কিনবেন না। আপনি হয়তো কিনছেন 5 বছর আগে, এখন সেটা আধা ঘন্টা চার্জ থাকে, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু আপনি নতুন ফোন কিনছেন, চার্জ থাকবে মাত্র আধা ঘন্টা, 30 মিনিট, 25 মিনিট, এরকম ফোন আপনি জীবনে কিনবেন না। এই যে এখন আপনি যত রকমের সিকিউরিটি মেকানিজম ফিচার যা আছে লাগাবেন, এই সবগুলো লাগাইলে কি হবে, আপনার কিন্তু চার্জ খেয়ে যাবে। এই জন্য অনেক সিকিউরিটি সিস্টেম দেখা যাচ্ছে কি যাতে ইমপ্লিমেন্ট করা হয় না, যাতে ফোনে একটু চার্জ থেকে থাকে আর কি। বুঝতে পারলাম স্যার? ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, আমরা কখনো এভাবে স্যার চিন্তা করি না। যাও গা, স্যার নেক্সট। স্যার হ্যাঁ একটা মজার কথা বলবো স্যার। বলেন স্যার। আমার ক্লাসমেট, ওর যে মানে মোবাইলের যে সামনের যে ক্যামেরাটা, হ্যাঁ ওই ক্যামেরার ওই জায়গায় ও সব সময়ের জন্য একটা লাগাই রাখে, মানে কস্টিউম লাগাই রাখে। তো আমি তারা জিজ্ঞেস করছি তুমি এটা কস্টিউমটা কেন লাগাই রাখো? হুম হ্যাঁ, তা আপনি হ্যাঁ যেটা বলছেন এটা তো জানি, তারপরে তাকে আমি জিজ্ঞেস করছি আসলে কি। ভাই সিকিউরিটির জন্য। হ্যাঁ, আমারও যদি কেউ দেখে ফেলায়। হ্যাঁ, সে হলো বুজুর্গ মানুষ। হ্যাঁ, বুজুর্গ আচ্ছা। মানুষ বলতে যে, সবাই তো ভালো মানুষ, মানে সে হলো হ্যাঁ যে একদম মানে ঠান্ডা থাকে, এই জিকির থাকে, আজকার বেশি করে আর কি। হুম ঠিক আছে। তো কয় আমাকে যদি কেউ দেখে ফেলে, এই জন্য কয় সামনের আমি মানে হইলাম যে চিন্তা করছেন মানে সে- মার্ক জুকারবার্গ এই কাজটা করতো, বুঝছেন রহমতুল্লাহ ভাই। হ্যাঁ জুকারবার্গ যদি ইয়া করে, আপনার ল্যাপটপ চালাই, ল্যাপটপের ওয়েব কেমে স্কচ টেপ অথবা অন্য কোনো একটা, তাদের ওকে দেখা না যায় এরকম একটা কিছু করে। হুম এখন তো কিছু কিছু ল্যাপটপে ক্যামেরার জন্য আর মাইক্রোফোনের জন্য আলাদা সুইচ আসে, তবে খুবই কম সংখ্যক ল্যাপটপে ওগুলা হয়। হুম একবারে মানে সুইচটা সফটওয়্যার না, সুইচটা হচ্ছে একবারে হার্ডওয়্যার, মানে পাওয়ার সাপ্লাই হবে না ক্যামেরার মাইক্রোফোনে। আপনাদেরকে সুতরাং এবার একটা কথা বলে, আপনাদের মজার কথা বলে, আমি আপনাদেরকে মজার কথা বলি। এই যে ল্যাপটপে আমাদের যে ওই যে টেপ দিয়ে লাগাই রাখা, এটা কিন্তু একটা লেজিটিমেট সাইবার সিকিউরিটি প্র্যাকটিস, জানেন? এবং অবশ্যই। এটা এবং একটা না, মানে প্র্যাকটিস বলতে এটা রেকগনাইজ প্র্যাকটিস। আপনাকে মানুষ সাজেস্ট করবে। হ্যাঁ, রেকগনাইজ বলতে বোঝায় যে মনে করেন যে 10টা কাজ করলে আপনি বেটার সিকিউরিটি পাবেন, তার ভিতরে কিন্তু এটা একটা। হ্যাঁ, কিন্তু আমি তো টেপ দিয়ে তো মাইক্রোফোন তো বন্ধ করতে জি পারছি ভাই, না। এই কারণে আমি আমার ক্যামেরাটা খুলে রেখে দিই যখন ইউজ করি না। হ্যাঁ, আমার ক্যামেরা ল্যাপটপ হচ্ছে থেকে। কানেকশন কানেকশন দেওয়া থাকে না, মনিটরের সাথে এখানে ইউএসবি কেবল থাকে, যখন ক্যামেরা ব্যবহার করি তখন কানেকশন লাগে না, সেটা খোলাই থাকে। হুম আচ্ছা, তো আচ্ছা, ঠিক আরেকটা আছে। জিনিস জিজ্ঞেস হ্যাঁ করবো। বলেন বলেন। সেটা হচ্ছে কি, মোবাইলের যে ক্যামেরাটা, এটার কি মানে ড্রাইভার আনইনস্টল করে রেখে দেওয়া যায় না? আপনার মোবাইলও কিন্তু একটা কম্পিউটার সিস্টেম, এটার প্রত্যেকটা জিনিসের ড্রাইভার আছে এবং এটা ইনস্টল আনইনস্টলের ব্যাপার আছে। ঝামেলা হচ্ছে যে আপনাকে আচ্ছা, আনইনস্টল আমি করতে বলি, হলে। আমি এটা আনইনস্টল করার জন্য যেটা করছিলাম, হ্যাঁ এই যে টার্মিনাল একটা ইউজ ইউজ করে হ্যাঁ মোবাইলের মধ্যে এই কি বলবো, ঢোকার চেষ্টা করছিলাম আর কি, বিভিন্ন ইয়েতে। আচ্ছা স্যার, আমি শেষ তো করি, শেষ পরে করি, আমাকে ঢুকতে দেয়নি। আমি শেষ করি, এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে। এটা সবই ড্রাইভার ড্রাইভার সবই আছে, কারণ এটা কম্পিউটার সিস্টেম। হ্যাঁ, কিন্তু আপনি এটাকে আনইনস্টল করতে পারবেন না, কারণ এই মোবাইলটা যে আপনি কিনছেন এবং চালাচ্ছেন, আপনার তো একটা ইউজার অ্যাকাউন্ট আছে ভিতরে, তাই না? হুম। এটা লিনাক্স বেস সিস্টেম। এই ইউজার অ্যাকাউন্টটা হচ্ছে অনেক লিস্ট প্রিভিলেজ দিয়ে, খালি সিম্পলি যে কয়েকটা সিস্টেমই শুধুমাত্র ওর দরকার বা কাজ করার কথা, সেইগুলা দিয়েই আপনি শুধুমাত্র অ্যাক্সেস দেওয়া আছে, বাকিগুলোতে অ্যাক্সেস দেওয়া নাই। আপনাকে এই তো কাজটা ভাঙবো করতে হলে কিভাবে? আপনাকে, হ্যাঁ বলছি, এই কাজটা করতে হলে আপনাকে মোবাইলটাকে, আপনাকে রুট প্রিভিলেজ অ্যাচিভ করতে হবে। আর আপনার যদি ইয়া আগের হয়, মোবাইল গুলো তো রুট আইফোন হয়, প্রিভিলেজ অ্যাচিভ করতে পারতাম, তো ওইটা দিয়ে কিছু করছিলাম তো। এখনকার গুলো তো আসলে কি করব, বুঝতেছি না। রুট প্রিভিলেজ অ্যাচিভ করার ব্যবস্থা করবেন, আর কি করবেন? এটা কিভাবে করবো, ঝামেলা। আপনার আইফোন হলে জেল ব্রেক করবেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েডে বলে রুট করা বলে, আর আইফোনকে জেল ব্রেক করা বলে, দুটোর একটা করে না, ওয়ারেন্টি কিন্তু চলে যাবে। ওয়ারেন্টি নাই এখন।
আচ্ছা, আর তার থেকে বড় কথা হচ্ছে কি, ওয়ারেন্টি থাকাটা না থাকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটির বিষয়। একটা সুন্দর তালা লাগাই দিয়েছে কোম্পানি, হ্যাঁ, তো আপনারা আবার সেই তালাটা কেন ভাঙবেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। ক্যামেরাটা যাতে অন না হয় আর কি, অন করে যাতে আমরা কেউ না দেখে। আপনি ক্যামেরা অফ করতে গিয়ে আপনি মাস্টার লকটাই তো ভেঙে ফেললেন, আপনার দাঁত জানলা দাঁত তো এখন তো সব খুলে গেল আরো বেশি করে। ফোনটা সুন্দর করে মেকারের কাছে নিয়ে যান, যে ক্যামেরাটার ওই হার্ডওয়্যারের ওখান থেকে ক্যামেরাটার একটা পিন টুকুস করে কেটে দেন। হ্যাঁ, আইওয়া, এটা একটা ভালো বুদ্ধি বলছেন। আমি আরো বুদ্ধি বলে দিচ্ছি, ওই যে যে টেপ মানে না, নেইল পলিশ লাগা রাখবো ভাই। হ্যাঁ নেল পেস্ট লাগা রাখেন তাহলে ঠিক আছে। আচ্ছা, এই আগাই একটু আগাই। এরপরে হচ্ছে পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং। আর এই অ্যান্ড্রয়েডের কথা তো বললেন, ওটা কি অ্যাপসটা ইনস্টল থাকলে নাকি ফোনে থাকলেই হবে? মানে কিসের কথা? ওই যে অ্যাপস এর কথা বললেন, যে ক্র্যাক অ্যাপস, যে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস। ক্র্যাক অ্যাপ চালান মানে আপনার ক্র্যাক অ্যাপটা ভিতরে ইনস্টল করা, জি জি, ঠিক আছে? চালান মানেই আপনি ইনস্টল করা, এবং ইনস্টল করা মানেই আপনি কম্প্রোমাইজড। বুঝতে পেরেছি। আচ্ছা, তাড়াতাড়ি আনইনস্টল করে ফোনকে নতুন করে কালেমার না সাথে আপনি বাদ ফোন করান আর ভাই। আনইনস্টল করার দরকার না, আপনি ফোনটা ফেলে দিয়ে আসেন। আচ্ছা, যা যদি কোনো ধ্বংস হওয়ার দরকার, ভিতরে অলরেডি ড্যামেজ ইজ ডান। আচ্ছা যাক, আমরা আগাই। এখন পিয়ার টু পিয়ার হচ্ছে ফাইল শেয়ারিং, যেটা সেটা হচ্ছে কি যে কিছু সিস্টেম আছে যেগুলো ডিরেক্টলি আমরা ফাইল একটা থেকে আরেকটা জায়গায় আমরা শেয়ার করতে পারি। এরকম টাইপের সফটওয়্যার দিয়েও কিন্তু ম্যালওয়্যার কিন্তু ট্রান্সফার হতে পারে। এবং সবার লাস্ট হচ্ছে মোবাইল ডিভাইসেস এর মাধ্যমে কিন্তু ম্যালওয়্যার ট্রান্সফার হতে পারে। খুব সিম্পল জিনিস, আমি আপনাকে শেয়ার ইট দিয়ে ফাইল পাঠাচ্ছি, ম্যালওয়্যার যেতে পারে। ব্লুটুথ দিয়ে ফাইল পাঠাচ্ছি, ম্যালওয়্যার যেতে পারে। ইনফ্যাক্ট এর মাঝখানে এমনও কিছু শুনছিলাম যে আমাদের যেরকম ব্লুটুথ যে ডিভাইস যে আদার্স যে ডিভাইস গুলা আছে, যেগুলা দিয়ে ফোনের সাথে কানেক্ট হয়, সেগুলোর মাধ্যমেও নাকি ম্যালওয়্যার কিন্তু ছড়ানো সম্ভব হয়। তো লং স্টোরি শর্ট, ম্যালওয়্যার কিভাবে প্রিভেন্ট করা যায়, তারপর আমরা প্র্যাকটিক্যালে চলে যাব আর কি। তো ম্যালওয়্যারকে ঠেকানোর জন্য সবার আগে যেটা আপনার লাগবে, চোরকে ঠেকাইতে হলে যেমন পুলিশ লাগে, শয়তানকে ঠেকাইতে হলে আয়াতুল কুরসি পড়ে ঝাড়া লাগে, ঠিক তেমনি হচ্ছে আপনার ম্যালওয়্যার ঠেকাইতে হলে অ্যান্টি ম্যালওয়্যার লাগবে। বাইটস লাগে। ম্যালওয়্যার লাগবে। তো ম্যালওয়্যার ঠেকাইতে হলে আপনাকে অ্যান্টি ম্যালওয়্যার লাগবে। অর্থাৎ এই অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যারকে আমরা আবার এমনি বললে সবাই তো মনে করেন যে ভয়টে খাওয়া যাচ্ছেন, এটা আবার কোত্থেকে আমদানি করতে হবে। এটার কমার্শিয়াল নাম হচ্ছে, যেটা বাজার সবাই চিনে, তার নাম হচ্ছে অ্যান্টিভাইরাস। ঠিক আছে? তো আপনারা সবাই অ্যান্টিভাইরাস সংগ্রহ করবেন। অবশ্যই আপনারা ইন্টারনেট থেকে ফ্রি অ্যান্টিভাইরাস, এমনকি ক্র্যাক অ্যান্টিভাইরাস নামাতে যাবেন না। আচ্ছা, আমি তো শুধু উইন্ডোজ ডিফেন্ডারের উপর ডিপেন্ডেন্ট। আপনি উইন্ডোজ ডিফেন্ডার যদি আপডেটও করে রাখেন, তাহলেও মোটামুটি আপনাকে হেল্প করবে। বাট এটা অনেক সিকিউরিটি রিসার্চাররা বলতেছে যে ডিফেন্ডার স্টিল নাকি স্ট্রং না। এখানে একটা কাহিনীও আছে অবশ্য, সেটা হচ্ছে কি আপনার উইন্ডোজটাই কি ক্র্যাক করা কেন সেটা আগে দেখতে হবে। না, উইন্ডোজ ক্র্যাক করে না। জি, হ্যাঁ, উইন্ডোজ যদি ক্র্যাক না করা হয়ে থাকে তাহলে ডিফেন্ডার ভালো পারফর্ম করতে পারা উচিত। খুব বেসিক একটা জিনিস, একটা মানুষ এত কষ্ট করে মাথা খাটায় প্রোগ্রামটা কেমনে রান করে সেটাকে ফাইন্ড আউট করে, প্রোগ্রাম দেখে ফাইন্ড আউট করে, সেটার উপরে কোন জায়গাটা চিকা মারলে হচ্ছে আপনার চলে যাবে, ওই কি বলে ওর সিকিউরিটি সিস্টেম ধ্বংস হয়ে যাবে, এটা কেন মানুষ করে এটা? হ্যাঁ, আপনাকে কেন একটা জিনিস ফ্রিতে দিবে? একটা কথা তো আছে না, আমি এত কষ্ট করে অ্যান্ড্রয়েডের প্রোগ্রামিং শিখবো, অ্যান্ড্রয়েড ডেভেলপার হব, কিন্তু আমি আপনাকে একটা সফটওয়্যার দেবো মাগনা, আপনি মাগনা পেড সফটওয়্যার চালাবেন, এটা তো হতে পারে না, তাই না? দেয়ার ইজ এ রিজন পিছে। তো যাই হোক, এই অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার আমাদেরকে চালাইতে হবে। বাজার থেকে অবশ্যই আপনারা পেইড সফটওয়্যার কিনবেন। হ্যাঁ, কোনো অবস্থায় এমন কোনো সফটওয়্যার কিনবেন, এমন কোনো অ্যান্টিভাইরাস কিনবেন না যেটা মানে মাগনা আসে আর কি, ফ্রিতে আসে। অনলাইন থেকে ডাউনলোড করবেন না। 2010 সালে, 10 অথবা 11 সাল, আমার ঠিক মনে নাই, এভিজি তো আপনারা নাম জানেন। এভিজি আমার একটা ফ্রেন্ড বের করছিল যে এভিজির অ্যান্টিভাইরাস সে নামাইছে, 2018 সাল পর্যন্ত নাকি ক্র্যাক করা। আমরা সবাই মিলে সেটাকে মজা করে ইউজ করছি। সুন্দর। হ্যাঁ,
তো এখন এসে দেখতেছি যে আসলে কি করছি না করছি আর কি। যাই হোক, তো নেক্সট চলে যাচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু মিনিমাম 1-1.5 হাজার টাকা হলেও কিন্তু টাকাতে মেল অ্যান্টিভাইরাস কিনেন। আচ্ছা, এরপরে হচ্ছে স্প্যাম ফিল্টার। স্প্যাম ফিল্টার ব্যবহার, এটা অবশ্য মানে টেকনিক্যাল পার্সনদের জন্য স্প্যাম ফিল্টার, কারণ নন টেকনিক্যাল পার্সন আমরা ইউজুয়ালি স্প্যাম ফিল্টার আমরা ব্যবহার করি না। আমাদের বাই ডিফল্ট অটোমেটিক দেওয়াই থাকে আমাদের মেল সিস্টেম গুলোতে। তো যাই হোক, তো স্প্যাম ফিল্টার ব্যবহার করতে হবে। ফায়ারওয়াল তো অবশ্যই ব্যবহার করতে হবে। আমাদের কিন্তু অনেক সময় টেন্ডেন্সি থাকে যে আমাদের যে হোস্ট মেশিনের যে ফায়ারওয়ালটা সেটা কিন্তু অনেক সময় ডাউন রাখা হয় বা ডাউন রাখায় কাজ করা হয়। এটাও চেষ্টা করতে হবে যে ম্যালওয়্যারটাকে, ফায়ারওয়ালটাকে আপ করে ফায়ারওয়ালের রুল সেট পড়াটাকে ভালো করে শিখতে হবে, যাতে ফায়ারওয়াল আমি রুল সেট করার মাধ্যমে আমি কোন কাস্টমাইজ কোন একটা সিস্টেম বা সফটওয়্যারের আমি পারমিশনকে অ্যালাউ বা ডিনাই করতেছি ম্যানুয়ালি, নট হচ্ছে অটোমেটিক ভাবে সবাইকে অ্যালাউ করে দিব ফায়ারওয়ালকে ডাউন করে, সেটা কিন্তু করা যাবে না। নেক্সট হচ্ছে রেগুলার আপডেট করতে হবে। আর সবসময় কম্পিউটার আপডেটের উপর থাকতে হবে, আমাদের ফোন আপডেটের উপর থাকতে হবে সবসময়। এরপর হচ্ছে কমন সেন্স থাকতে হবে। কমন সেন্স মানে তো বুঝতেছেনি, চোখ কান নাক মুখ যা আছে সবকিছু খোলা রাখতে হবে। হ্যাঁ, কোনো কিছু বন্ধ রাখা যাবে না। এই যে রহমতুল্লাহ স্যার যে কি করলেন, উনি একটা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে ঘোরাঘুরি করতেছেন। এখন উনি যে উদ্দেশ্যে উনি ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করুক এটা আমাদের যায় আসে না, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে ক্র্যাক কেন করে, নর্মাল সেন্সটা কিন্তু বুঝলে কিন্তু ক্র্যাক সফটওয়্যার যারা আনে তাদের কিন্তু মেইন উদ্দেশ্য কিন্তু এখানে কিন্তু বের হয়ে যায় কিন্তু। হ্যাঁ, যে কেন একটা মানুষ একটা সফটওয়্যারকে ক্র্যাক করবে, ভাঙবে কেন? কারণ তার নিজের পার্সোনাল এখানে কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলোকে সাধন করার জন্য। এই জন্য আমরা এমন কোনো ম্যালিশিয়াস ওয়েবসাইটে যাব না, আমরা আনরিকগনাইজ থার্ড পার্টি কোনো প্লে স্টোর প্লে স্টোরের যে সফটওয়্যার নামাবো না। আমরা শুধুমাত্র অথেন্টিকেটেড যে সফটওয়্যার সোর্স আছে সেখান থেকে আমরা ডাউনলোড করব। অথবা যদি যে অথেন্টিকেট যে সোর্সটা আছে সেই সোর্স যদি কাউকে ভাউচ করে যে ও হইতেছে আমার অথেন্টিকেট ভেন্ডর বা ক্লায়েন্ট, ওর কাছ থেকে তুমি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারো, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। আপনারা এখানে যারা আছেন ভালো, আপনার টেক সাউন্ড পিপুল আছেন। হ্যাঁ, তো আমি জানি আপনারা হয়তোবা ইয়ার নাম জানেন, ফাইল হিপোর নাম জানেন। তারপর হইতেছে আরেকটা আছে কি জানি ভুলে তো গেলাম, সোর্স ফোর্স তো হচ্ছে আপনার ইয়া রাখে, কোড রাখে। আরেকটা ছিল, আরে আমি প্রায় উইন্ডার নামানোর জন্য এটা ব্যবহার করি, ভুলে গেছি এটার নামটা। গেট অন ইনটু পিসি এরকম। হ্যাঁ হ্যাঁ, গেট ইনটু পিসি। এটা ইনটু পিসি না, ফাইল হিপো আছে, উইনরার ডাউনলোড, আমার নামটাই মনে আসতেছে না। এটা তো উইন্ডারের সফটওয়্যার, এই যে সফটনিক, সরি সফটনিক, এই যে এইগুলা কিন্তু এটা উইন্ডারের অফিসিয়াল সাইট না কিন্তু এটা, ঠিক আছে? ভাই ফাইল হিপু কেমন? হ্যাঁ, যে ফাইল হিপো আমি কেবল উচ্চারণ করছিলাম, ফাইল হিপো ভালো। তো এই টাইপের যে সফটওয়্যার গুলো আছে এরা হইতেছে অথেন্টিকেটেড থার্ড পার্টি, যারা ওয়ার্ল্ডলি রেকগনাইজ, যারা সফটওয়্যার কালেকশন করে রাখে। তো এদের কাছ থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সফটনিক তাহলে ভালো? হ্যাঁ, কেন কেউ খারাপ বলছে? না, কেউ খারাপ বলে নাই, কিন্তু আমি মানে দু একটা সফটওয়্যার মাঝে মধ্যে খুঁজে দেখি যে কোন কোম্পানির অফিসিয়াল সফটওয়্যার ওদের ওয়েবসাইটে নাই কিন্তু এখানে আছে, এখানে আমার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হয়। এটা যেরকম দেখছি না, ওটা হচ্ছে কি যদি ওরা মেনশন করে, ওই অনেক সময় আছে যে আপনার অফিসিয়াল সাইট থেকে মেনশন করা থাকে যে সফটওয়্যার থেকে নামায় নিতে, অথবা সফটওয়্যার লিঙ্ক দেওয়া থাকে। এটা মেইন উদ্দেশ্য হচ্ছে কি যে একটা সিস্টেমের সিডিএন চালানো কিন্তু চারটাখানি কথা না। সিডিএন কি জিনিস জানেন কিনা জানি না, না, কন্টেন্ট জানি না। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। অর্থাৎ হচ্ছে কি যে আপনার যে ওয়েবসাইট গুলো থাকে, আমরা তো সবাই ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। এখন একটা সফটওয়্যার যেটা আছে হচ্ছে ইউএসএ তে, ইউএস থেকে আপনার তো প্লেনে করে আসতে তো মেলা সময় লাগে, তাহলে নেটের মধ্যে ডাটা আসতে তো আপনার অনেক সময় লাগবে, তাই না? এখন আপনি সেম সফটওয়্যারটা যদি আপনি ইন্ডিয়া থেকে নামায় নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার কিন্তু হিউজ পরিমাণ সময় কিন্তু বেঁচে যাবে, আপনার কিন্তু হিউজ পরিমাণ ব্যান্ডউইথ কিন্তু বেঁচে যাবে।
তাই না? জি জি। খুব দ্রুত নামাইতে পারবেন, তো সময় বেঁচে যাবে। এই জিনিসটাই আপনার করে হচ্ছে কি যে বিভিন্ন রকমের সার্ভিস থাকে, কোম্পানি থাকে, ওরা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে হচ্ছে কি তাদের হইতেছে ওই ডাটা সেন্টারে তাদের সার্ভিস গুলাকে ইমপ্লিমেন্ট করে রাখে। কাজ হচ্ছে কি যে আপনি যখন কোনো একটা সফটওয়্যার নামাবেন, আপনার জিও লোকেশন হিসেবে সবচেয়ে ক্লোজেস্ট যে সার্ভারটা আছে সেই সার্ভার থেকে আপনাকে কন্টেন্টটাকে ডেলিভারি করবে, আপনার ফাইল সিস্টেম ফাইল ফোল্ডার যা আছে আপনাকে সব পাঠাই দিবে, যাতে আপনি খুব ফাস্টার রেসপন্স পান। এটা কিন্তু ওয়েবসাইটের জন্য করা হয়, এটা ফাইল শেয়ারিং এর জন্য কিন্তু করা হয়। মোট কথা ওরা একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে আসলে বলতে গেলে। হ্যাঁ, তো এই জন্য এই যে এই টাইপের প্ল্যাটফর্ম গুলাকে সবাই হইতেছে ব্যবহার করে। হ্যাঁ, এই প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে যাতে হচ্ছে যে ওদেরকে কিছু টাকা দেয়, সফটওয়্যার কিছু টাকা পয়সা পায়, কিন্তু একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সেট আপ করার জন্য যে পরিমাণ খরচ সেই পরিমাণ খরচ তো দেওয়া লাগে না, তাই না? খুব বাংলা কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি থাকেন জানি কোথায় সৌরভ? পাবনা। পাবনা। এখন আপনার পাবনা থেকে ঢাকা আসতে বাসের টিকিট কত? আপনি একলা আসবেন, টিকিট কত? অনেকদিন যায় না, এখন মনে হয় 600 না কত যেন যাচ্ছে, বেশ আচ্ছা কিছুদিন আগে শুনছিলাম। আচ্ছা 600, মনে করেন 600 টাকা। এখন আপনি ঢাকাতে আসবেন বাসে করে, এখন আপনি যদি একটা বাস কিনে নিয়ে আসবেন না টিকিট টিকিট কেটে আসবেন? যদি একটা অবশ্যই বাস কিনে নি বাস যদি কিনে নিয়ে আসেন, তাহলে আপনার টাকা খরচ কত পড়তেছে, আর সিট টিকিটে আসতে কত খরচ কত পড়তেছে বলেন? অনেক কম পড়তেছে। তাহলে বুঝলাম জিনিসটা, সিডিএন এর কাহিনী। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাস কেনার টাকা থাকলে তো এতদিনে বাড়িতে সার্ভার টার্ভার বসে আপনার ভিএম টিএম সব মানে হাই লেভেলে সেট আপ করে প্র্যাকটিস করতাম। আচ্ছা, বাস কেনার টাকা থাকলে? জি। আচ্ছা বাস কিনতাম না, আচ্ছা, এগুলা করতাম। বাস কিনতেন না। আচ্ছা ঠিক আছে, okay. আমি ভাবছিলাম যে এরকম টাকা পয়সা থাকলে আমি একটা ছোট্ট 6 ইঞ্চ বাই 6 ইঞ্চের একটা দোকান দিব, তারপর সামনে একটা কম্পিউটার রেখে ঝুলাই দিব যে এখানে 2 টাকা দামের গান ঢুকানো হয়, প্রতি টাকা গান পয়সা 2 থাকলে টাকা। আমার আগে ফোন দিয়ে। তাই না? আচ্ছা। কাস্টমার একটা কথা বলছেন। আমি ভালো ব্যবসায়ী। তাই নাকি? 2 টাকা দিলে গান গান ভরে দেন ফোনে না? না না, ভালো ব্যবসায়ী। ও আচ্ছা আচ্ছা, অন্য কোনো প্ল্যান দিব। অন্য কোন প্ল্যান দিবেন? আচ্ছা, আপনাকে তো আসতে বললাম, কেটিভি আসেন, এসে আমাদের প্ল্যান ট্যান আমি দিয়ে যান। গতকালকে আসছিলাম, ও আসছিলেন, দেখা দেখা তো হলো না। কেউ তো ছিলেন না বোধহয়। কেউ ছিলাম না, এটা হতে কেউ পারে না, না। ওই যে ইয়ে বাবু ভাই ছিল না। আচ্ছা, গতকালকে ছিল না, না ভুল কথা। উনি গেছে, ওনাকে ফায়ারওয়াল ব্লক করে পাঠাই দিছে ফেরত। দেখেন আমি ছবি পাঠাই দিলাম গেছিলাম। আচ্ছা, সেটা আপনি যেতে পারেন, আমি উঠে বলি, কিন্তু আপনি বললেন হ্যাঁ মেহেদী স্যার তো ছিল তো। আচ্ছা বাবু ভাই যে আমাদের সময় ছিল ওই সময় মনে হয় গতকালকের আগের দিন আর কি। ও বুধবার ছিল, আপ- হ্যাঁ আপনাদের বুধবার ছিল। ইনস্টিটিউটে ফায়ারওয়াল দেখছে, এ তো ম্যালসিয়াস হয়তো বা ইনি ফেরত পাঠাই দিছে। আচ্ছা, যাই হোক আমরা আগাই। এখন লাস্ট হচ্ছে কি যে ইউজার এডুকেশন, আমাদের অবশ্যই কিন্তু পড়াশোনা থাকতে হবে, ম্যালওয়্যার কি ক্ষতি করে সেই বিষয়ের মধ্যে আমাদের জানা থাকতে হবে। ম্যালওয়্যার তৈরি করতে পারি আর না পারি, ম্যালওয়্যার যে ক্ষতি করতে পারে এটাকে ধরা যাবে না, এই জিনিসটা কিন্তু আমাদের বেসিক এডুকেশন থাকতে হবে, এবং প্রতিনিয়ত আমাদের সিস্টেমে ব্যাকআপ রাখতে হবে। ঠিক আছে, আমাদের কিছু পপুলার অ্যান্টিভাইরাস আমি দেখতে পাচ্ছি এখানে। অ্যান্টিভাইরাস হচ্ছে ক্যাসপার, স্কাই, নর্টন, ম্যাকাফি, হ্যাঁ, ম্যালওয়্যার বাইট, অনেকগুলো টাইপের অ্যান্টিভাইরাস আছে। ম্যালওয়্যার নিয়ে চিন্তা করছিলাম কাজ শুরু করবো আর কি, পরে ইন্টারেস্ট চলে গেছে। প্ল্যান ছিল ম্যালওয়্যার কাজ শুরু করে অ্যান্টিভাইরাস কোম্পানি দিয়ে দেওয়া, এখন আর ইন্টারেস্ট নাই। ম্যালওয়্যার সারাদিন ধরে কাজ করা লাগে ওটাকে। আচ্ছা, তো রিভার্স টিসিপি সংক্ষেপে কিছু বলে নিচ্ছি। রিভার্স টিসিপি হচ্ছে আমাদের যে টিসিপি যেটা আছে, হ্যাঁ, স্নাইপার টুলে যাচ্ছি আমি। স্নাইপার টুলে গিয়ে সবার টিসিপি তো মনে আছে তাই না? টিসিপি হ্যাঁ। তো মনে আছে ভাই। টিসিপিটা কি করে? টিসিপি হচ্ছে কি একটা সার্ভার থাকে, ওই সার্ভারে ক্লায়েন্ট থেকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠায়। এখন কাহিনী হচ্ছে কি যে এই সার্ভার থেকে সার্ভারের সামনে একটা বড় করে একটা ফায়ারওয়াল দেওয়া থাকে, সেটা সার্ভার হতে পারে, আমাদের কম্পিউটার সিস্টেমে কিন্তু সেম। তো যে টার্গেট মেশিন যে ফায়ারওয়ালটা দেওয়া থাকে, কোনো কারণে যদি ফায়ারওয়ালটা যদি রুলসটাকে ব্লক করা থাকে, তাহলে কিন্তু এই ফায়ারওয়ালকে সে কিন্তু কখনো ভাঙতে পারে না।
এটা কিন্তু ফায়ারওয়ালের বেশ কিছু রুলস থাকে। ফায়ারওয়াল জিনিসটা কি? ফায়ারওয়াল হইতেছে আমাদের কম্পিউটার সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড কিন্তু কি বলা হয়, সিকিউরিটি গার্ড কিন্তু বলে দেয় তুমি অমুকদেরকে তুমি থামাবা, অমুকদেরকে তুমি থামাবা না, তাহলে কিন্তু সিকিউরিটি গার্ড ওভাবে কাজ করে। ফায়ারওয়ালের কাজটা কিন্তু ঠিক একই রকম। সে কোন কোন ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিবে আর কাকে থেকে নিবে না সেটাকে সে আগে থেকে বলে রাখলে সেভাবে ওভাবে সে বিহেভ করে। আর বাই ডিফল্ট কিন্তু আপনার বাইরের থেকে সার্ভার না বলে আমাদের নর্মাল উইন্ডোজ মেশিন বলে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আর এটা হইতেছে আমাদের ইন্টারনেট। ইন্টারনেট থেকে কিন্তু আমাদের পিসিতে কিন্তু কানেকশন কিন্তু নেওয়া যায় না। তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে ফায়ারওয়াল থাকার জন্য। ফায়ারওয়াল কিন্তু ব্লক করে দেয়। আপনি ভিতর থেকে উইন্ডোজ সিস্টেম থেকে বাইরে ইন্টারনেটে কানেকশন নিতে পারবেন, কিন্তু আপনি ইন্টারনেট থেকে এসে উইন্ডোজ সিস্টেম কিন্তু কানেকশন নিতে পারবেন না। এখন এই যে বিষয়টা, এই থিওরিটাকে কাজে লাগিয়ে তারা উল্টা টিসিপি বা রিভার্স টিসিপি নামে একটা লজিক ব্যবহার করেছে। লজিক বলতে হচ্ছে কি যে একটা কি বলবো কনসেপ্ট এস্টাবলিশ করছে। কনসেপ্টটা হচ্ছে কি যে নর্মাল টিসিপি হচ্ছে কি যে বাহির থেকে ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে যাবে, অর্থাৎ ইন্টারনেট থেকে যদি আমার ইয়ার দিকে আসে, উইন্ডোজের দিকে আসে, নর্মাল নর্মাল ইউজার দিকে আসে, তাহলে সেটা তো যাওয়া সম্ভব হচ্ছে না। আমি তাহলে ইউজারকেই ফোর্স করব, কোনো না ভাবে প্রলোভন করব, প্রলোভন করে আমার সাথে কানেকশন নিয়ে ফেললে কিন্তু আমি তার সাথে কমিউনিকেশন করতে পারি। অর্থাৎ বাড়ির ভিতরে ঢুকতে গেলে দারোয়ান আটকাচ্ছে, কিন্তু বাড়ির মানুষ তো আর ভিতর থেকে বেরোতে গেলে তো দারোয়ান আটকাচ্ছে না, তাহলে বাড়ির মানুষকে ভিতর থেকে বের করে আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমার সাথে কথা বলাবো। এই জিনিসটা এই কনসেপ্টটার নামই হইতেছে রিভার্স টিসিপি বা উল্টা টিসিপি। আর রাজাকে সরায় রাজকন্যাকে প্রাসাদ থেকে বের করে নিয়ে আসে। সেটাই। এখন এই যে রিভার্স টিসিপি, রিভার্স টিসিপির সাথে আরেকটা কনসেপ্ট আছে, তার নাম হচ্ছে রিভার্স শেল। এই রিভার্স শেলের কাজটা হচ্ছে যে আপনার যে শেলটা আমরা পাই না, ওই যে লগ ইন করি, লগ ইন করে কিন্তু আমরা কয়েকবার কিন্তু শেল দেখে ফেললাম। এসএসএস কে ব্রুট ফোর্স করে আমরা কিন্তু রিমোটলি কিন্তু অ্যাক্সেস করছিলাম, এটাকে কিন্তু আমরা শেল বলতেছি। আর যখন আমি এই পুরো শেলটাই পাবো উল্টা মাধ্যমে, উল্টা টিসিপির মাধ্যমে, রিভার্স টিসিপির মাধ্যমে, তখন আমি এটাকে বলবো হইতেছে রিভার্স শেল। অর্থাৎ আমি যার সাথে কানেক্ট হব তার কাছে গিয়ে আমি কথা না বলে তাকে আমি বাধ্য করলাম যে তুমি আমার সাথে এসে কথা বলো, তুমি আমার কাছে এসে কথা বলো, আমার সাথে এসে কমিউনিকেট করো, তাহলে সেটা হচ্ছে কি রিভার্স শেল। এখন এই রিভার্স শেলটা কেমনে করে, প্লাস হচ্ছে এরকম একটা ডেমো ভাইরাস কেমনে বানানো যায়, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো টুলস এর মাধ্যমে। আর সেই সাথে আপনাদের কাছে আরেকটা টুলস আজকে পরিচিত হবে, তার নাম হইতেছে এমএসএফ ভেনম। এমএসএফ ভেনম অ্যাকচুয়ালি হচ্ছে পেলোড জেনারেটর বা ম্যালওয়্যার জেনারেটর বলা হয়। এরকম আরো অনেক রকমের ইয়া আছে, পেলোড জেনারেটর আছে, অ্যাডভান্স পেলোড জেনারেটর আছে, বাট সবচেয়ে স্টার্টিং থেকে শুরু করার জন্য নিয়ম হচ্ছে এমএসএফ ভেনম দিয়ে শুরু করা। হ্যাঁ, এমএসএফ ভেনম মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক ভেনম, অর্থাৎ মেটাসপ্লয়েটের বিষ। তাহলে চলেন আমরা দেখে ফেলি এই এমএসএফ ভেনমের কাজটা আমরা কি। খুবই সোজা সাপটা সস্তা জিনিস, এটা দিয়ে কিন্তু ট্রোজানও কিন্তু বানানো সম্ভব। স্যার একটা প্রশ্ন, ওই আপনার হচ্ছে পিসিতে এর আগে দেখছিলাম যে ওই ভিএমওয়্যার হচ্ছে ওয়ার্কস্টেশন প্রো হচ্ছে ইনস্টল করা। হ্যাঁ, আচ্ছা, এখন প্রোটা কি একবারে কিনতে হয় নাকি ওটা ইয়ারলি সাবস্ক্রিপশন? প্রো হচ্ছে আমার এটা ইয়া করা, ওই যে লাইসেন্স কি অনলাইন থেকে নামানো। ক্র্যাক করা সোজা করে। হ্যাঁ, ক্র্যাক করা, ক্র্যাক করা। ও, দেখেন আমি আপনাদের ক্র্যাক না ইউজ করতে না করে আমি নিজে ক্র্যাক ব্যবহার করতেছি, দেখছেন? এটা কি ঠিক বলেন? কি একটা অবস্থা! কি একটা অবস্থা। যাই হোক, আজকে ক্র্যাকটা বসে নাই, আজকে ইয়ার ফ্রিটা নিয়ে বসছি। আমি তো ভাইয়া আমার পাসওয়ার্ড প্রায় 2-3 বছর ধরে চেঞ্জ করিনি। এটা খুব ব্যাড প্র্যাকটিস, পাসওয়ার্ড চেঞ্জ করবেন না, এটা আসলে ব্যাড প্র্যাকটিস, কিন্তু করি না আর কি। অন্যান্য সবগুলো ঠিক আছে। যে মানুষটা নিজের ইম্পর্টেন্ট ডকুমেন্ট পুরায় ফেলে তার থেকে এটা আশা করিনি। না না, আমি সিকিউরড কেন জানেন ভাইয়া, এটা আমি পরে ব্যাখ্যা করবো, এজন্য আমার পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় না। আচ্ছা, আপনাকে কি পরিমাণ একটা খোঁচা দিল আপনি বুঝতে পারছেন? না 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 ভাই, আমি আসলে কি জানেন, আমি আমার সিকিউরিটি এনশিওর করা মানে করছি বলে আমি পাসওয়ার্ড চেঞ্জ করি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাট মাসুদ ভাই মাইন্ড করলেন না তো? না না, মাইন্ড করছি না ভাইয়া, আমরা সবাই ফ্রেন্ডস না। জি ধন্যবাদ। আচ্ছা,
না, আমি আপনাকে ওইটা বলছি কি যে এটা আসলে ওই যে বললাম না যে সাইবার সিকিউরিটির অনেক স্ট্যান্ডার্ডাইজেশন আমি মেক করছি। হ্যাঁ, কিছু কিছু অর্গানাইজেশনও আছে যাদের হইতেছে আমি ওই পলিসি মেক করে দেই, লিখে দেই যে আপনারা এইভাবে চলেন আর কি। তো বিষয়গুলো হচ্ছে কি যে ওই আমি এই জিনিসগুলো আমার চোখে পড়ে। তো তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক হচ্ছে কি যে আপনারা মিনিমাম 3 মাস পর পর, পারলে 2 মাস পর পর আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম। এখন আপনারা না করেন এটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, বাট দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক। আচ্ছা নেন, এরপরে আসি আমি কালিনাক্সকে চালু করা, মেটাসপ্লয়েটেবল আবার চালু করা। মেটাসপ্লয়েটেবল, মেটাসপ্লয়েটেবলে ওএস ডিটেকশন করে আমরা কি পাইছিলাম মনে আছে? এটা কি, এটা উইন্ডোজ মেশিন না লিনাক্স মেশিন বলেন তো? লিনাক্স। লিনাক্স মেশিন। উইন্ডোজ মেশিনে এই কাজটা করা খুবই সোজা। আমি এই জন্য উইন্ডোজ মেশিন দেখতে চাই না, আমি এই জিনিসটা লিনাক্স মেশিন দেখতে চাই। উইন্ডোজ মেশিনটা আপনারা বাড়ি বসে করে নিতে পারবেন, প্রসিডিওর প্ল্যানিং যা আছে সব সেম। একটা মজার জিনিস আমি আপনাদেরকে বলি, আপনাদের যে লাস্ট যে ক্লাস নিছি না কবে জানি, শুক্রবার গত না? গত শুক্রবারে। শুক্রবারে, এই শুক্রবারের পরে আজকে মনে হয় আমি কাইলিনাক্স ওপেন করলাম আমার ডেস্কটপে। এই কয়টা দিন আপনার ওই আত্মীয়র পিছনে দৌড়াদৌড়ির পিছনে ছিলেন? না, আপনি তোদের পিছিয়ে কিছুই হইতেছে 2 দিন, 2 দিন কাটছে। শনিবার দিন গেছে, রবিবার আর সোমবার। তারপরে হইতেছে কি আরো আদার্স কাজ নেওয়ার হয়ে গেছিলাম ব্যস্ত মাঝখানে, এটার জন্য হইতেছে পরে বসাই হয় নাই। আজকে আমি খুলতে গিয়ে মনে হলো যে আমি খুলতেছি আজকে 1 সপ্তাহ পরে। বুঝতে পারছি। চলেন যাই হোক, আমরা মেটাসপ্লয়েটেবল 20 দেখে ফেলি। তাহলে আমি আপনাদেরকে বলছি কিনা জানি না, কোনো একটা নতুন টুল পাইলে সবার আগে সেটা কি করা উচিত বলেন তো? ড্যাশ ড্যাশ হেল্প ড্যাশ ড্যাশ হেল্প দিয়ে সেই জিনিসটা আগে দেখে ফেলা উচিত। ঠিক আছে, তো চলেন আমরা আগে ড্যাশ ড্যাশ হেল্প দিয়ে দেখে ফেলি যে আমাদের মেটাসপ্লয়েটে এমএসএফ ভেনমে কি আছে। এমএসএফ ভেনম, এমএসএফ ভেনম মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কের সাথেই আসে। সো এটা আলাদা করে ইনস্টল করার প্রয়োজন এখনো পড়ে নাই। বাট যদি আপনারা চান উইন্ডোজের জন্য করবেন, উইন্ডোজে মনে হয় মেটাসপ্লয়েট এমএসএফ ভেনম মনে নাই, মনে হয় খুব সম্ভবত, যতটুকু মনে পড়ে। যদি উইন্ডোজে আরো আদার্স জিনিস আছে, বাট মোস্ট অফ দেমি ম্যালওয়্যার জেনারেটর গুলো হইতেছে আপনার উইন্ডোজের গুলোতে হচ্ছে আপনার টেম্পোরারি ফ্রি অথবা ফুললি পেইড আর কি। লিনাক্সের জন্য যদি করতে পারেন, লিনাক্সের জন্য হইতেছে ইয়া কি বলে, মোস্ট অফ দেম ফ্রি, অনেকগুলো আছে ওপেন সোর্স। চাইলে পাইথন দিয়েও আপনি ম্যানুয়ালি নিজ হাতে ম্যানুয়াল লিখে নিতে পারেন। আমাদের তো মনে হয় এখানে ম্যানুয়াল লেখার একজন তো গুরু ছিল তো মনে হয়, নাইম আহমেদ কৌশিক। হ্যাঁ কৌশিক, কি অবস্থা? ম্যানুয়াল দেখা কেমন চলে? না না লিখি না, ওগুলো বিরক্ত লাগে, সময় নষ্ট হয় প্রচুর। ম্যালওয়্যার নিয়ে কাজ করতে গেলে সময় নষ্ট বেশি। আমি আপনাকে যে কেবলই বললাম যে ম্যালওয়্যার নিয়ে কাজ করার চিন্তা করছি আর ঝামেলা লাগে বুঝছেন, দেখা যাচ্ছে ঠিক ঠিক মতে করলাম তো, আর মাইক্রোসফট দেখা যাচ্ছে ধরলো, এটা ধরে নিল, আবার আবার সেটার উপর কাজ করো, আবার ধরবে, আবার কাজ করো, আর কত। ডিফেন্ডার অফ করে নিয়ে করা যায় না? কিন্তু আপনার টার্গেট তো ডিফেন্ডার অফ রাখবে না। তা অফ না রাখলো আপনি অন্তত ডেভেলপ করার সময় ডিফেন্ডারটা অফ রাখতেন, যাতে মাঝখান হয় থেকে না, আপনার হয় না, ওইরকম হয় না। রান্নার না মাঝখানে না পানি ঢেলে না দেয়। না না, সৌরভ স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারেন নাই, ব্যাপারটা বুঝতে পারেন নাই। কৌশিক সাকসেসফুলি মেলার তৈরি করতে পারছে, কৌশিকের কথা বাদ দেন, আমি আপনাকে এখন যে মেলার দেখাবো এই মেলার আপনাকে আমি 5 মিনিটের মধ্যে তৈরি করে দেখাবো। হ্যাঁ, সোজা সাপটা সস্তা মেলার, কিন্তু এই মেলার উইন্ডোজে যার সঙ্গে সঙ্গে উইন্ডোজ ডিফেন্ডার ধরে ফেলবে এটা। এখন আপনি তো বানাইতে পারলেন, বানানো তো কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে কি আনডিটেক্টেবল থাকা, অর্থাৎ অ্যান্টিভাইরাস দিয়ে এটাকে ডিটেক্ট করতে না পারা। আমি বুঝতে পারছি, আমার কাছে যেটা মনে হলো যে উনি বানাতে বানাতে মাঝ পর্যায়ে ডিফেন্ডার এসে আপনার এই উনার কাজে পানি ঢেলে দিল, তাই বলতেছিলাম যে অন্তত ডেভেলপ করার সময় হচ্ছে। আমি এই যে ক্লাসের শেষে আরেকটা জিনিস দেখাবো, সবাই ম্যালওয়্যার তৈরি করে যে ওই ম্যালওয়্যারটাকে আবার টেস্ট করে যে ওই ম্যালওয়্যারটা কতটুকু ডিটেক্টেবল আনডিটেক্টেবল, এই ক্লাসের শেষে দেখাবো আমি, তার আসতেছে একটা করে। তো সবার আগে হচ্ছে কি যে আমি ম্যালওয়্যারটা তৈরি করিনি। হ্যাঁ, ম্যালওয়্যার তৈরি করার আগ দিয়ে আমার আরেকটা ইনফরমেশন লাগবে, আমার আইপি অ্যাড্রেস কত দেখতে হবে এটার। আমার আইপি অ্যাড্রেস হইতেছে 106.130। আচ্ছা, এখন
সুডো এমএসএফ ভেনম দিয়ে হইতেছে ড্যাশ পি দেব হচ্ছে যে ম্যালওয়্যার এর জন্য তৈরি করার জন্য যে টেমপ্লেটটা আমার লাগবে সেই পেলোডটাকে আমাকে সেট করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে লিনাক্সের জন্য করতেছি, এর জন্য লিখবো হচ্ছে লিনাক্স স্ল্যাশ ওটা মনে x86 ছিল যতটুকু মনে পড়ে আমার, x86 স্ল্যাশ শেল স্ল্যাশ রিভার্স টিসিপি। এরপরে হচ্ছে আমি এই ম্যালওয়্যারটাকে নর্মালি কি বলতেছি, আমি তো রিভার্স টিসিপি করবো, অর্থাৎ আমার সাথে সে কানেক্ট করাবো, তাহলে আমার আইপি অ্যাড্রেস দিতে হবে। আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 106 এল হোস্ট হইতেছে 192.168.106.130। আর কোন পোর্টে আমি কানেক্ট করাবো সেটা হচ্ছে আমার এল পোর্ট ইজ ইকুয়াল টু হচ্ছে মনে করেন যে 54 দিয়ে দিলাম, একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। অবশ্যই আমাদের এই নাম্বারটা প্রসেস বিহীন থাকতে হবে, অর্থাৎ ফাঁকা থাকতে হবে, কোনো কাজে অপব্যয় থাকা যাবে না। তারপরে এটা আমি কার জন্য বানাচ্ছি, একটা লিনাক্স প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছি, এবং আমরা লিনাক্স প্ল্যাটফর্মের জন্য লিনাক্স লিখে দিলাম। লিনাক্সের জন্য যে ফরম্যাটটা সেটা হইতেছে ইএলএফ ফরম্যাট, ড্যাশ ও দিয়ে হইতেছে আমি নাম লিখে দিলাম হচ্ছে SH, নাম জানি কি, SH না, SOUROVE, সৌরভ। আমি একটা মানে আশঙ্কা করতেছিলাম এরকমই কিছু একটা হবে। ইএলএফ, ঠিক আচ্ছা, আছে। একটা জিনিস, শেষের লিনাক্স তো প্ল্যাটফর্ম দিলেন বুঝলাম, প্রথমটা কিসের জন্য দিলেন? লিনাক্স, ও মানে প্রথমটা টাইপ যে লিনাক্স ম্যালওয়্যার কোনটা? এই যে উপরে পি, এই যে না না, এটার পরে প্রথম দিকে যে লিনাক্স দিয়ে /x86 দিলেন। হ্যাঁ, এইটা হইতেছে এই এমএসএফ ভেনম যেখানে ইনস্টল করা, ওইখানে অনেক রকমের পেলোড আছে। এটা হইতেছে লিনাক্স ফোল্ডারের ভিতরে x86 ফোল্ডারের ভিতরে স্ল্যাশ ফোল্ডারের ভিতরে যে স্ক্রিপ্টটা, তার নাম হচ্ছে রিভার্স টিসিপি। আচ্ছা, রিভার্স, ওটা হচ্ছে আপনার ওই স্ক্রিপ্টের লোকেশন দিলেন। লোকেশনটা, হ্যাঁ লোকেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পরেরটা দিলেন হচ্ছে যে টাইপের প্ল্যাটফর্মে সেটা হচ্ছে এক্সিকিউট হবে, সেটা প্ল্যাটফর্ম লিনাক্স। প্ল্যাটফর্মে না দিলাম, হ্যাঁ রাইট। আচ্ছা, এখন হচ্ছে যে আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে ও যাচ্ছে কালি, শুরু যেহেতু লিখছিলাম, একটু ওয়েট করতে হবে, ও বসে বসে এখন মেলার ভাজতেছে, বুঝছেন, ভেজে রান্না করে দিচ্ছে। কথাটা খুব মজা লাগছে ভাইয়া। কি কোনটা? ওই যে বলছেন যে মেলওয়ার ভাসতেছে এখন। হ্যাঁ, তো এখন ভাজা শেষ, এখন হইতেছে মেলার তৈরি। আমি এলএস দিলাম, এলএস দিয়ে এল দেই, এলএস দিয়ে এল দিলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই কই গেল ইএলএফ, নিচের থেকে দেখেন, নিচে থেকে 3 নাম্বার নিচে। এটা হইতেছে আমার ম্যালওয়্যার। এখন আমি তো ম্যালওয়্যারটা বানাইলাম এখানে পয়সা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে কি, এটা একটা গুড প্র্যাকটিস অন্য একটা ট্যাবে করা, কারণ হচ্ছে কি যে আমাদের ওই যে আইপি অ্যাড্রেসের পোর্ট নাম্বারটা লাগে, তো আমি মনে রাখতে পারি না মাঝে মাঝে। এখন হচ্ছে কি যে আমি তো বলতেছি যে আমার সাথে কমিউনিকেট করতে হবে, তাই না? তাহলে আমার কমিউনিকেট করার রাস্তা আবার আমার এখান থেকে ওপেন করতে হবে, অর্থাৎ একটা লিসেনার আমাকে বসাইতে হবে। এই লিসেনারটা আমি বসাবো কিভাবে? আমি এটা বসাবো হচ্ছে এমএসএফ কনসোল ব্যবহার করার মাধ্যমে। আমাদের সে আগে সে মেটাস্প্লয়েট ইয়াটা, ও ভালো কথা সৌরভ, আপনার মেটাস্প্লয়েটের জন্য আপনি মনে একটা বই ছাপাইছেন দেখলাম, ফেসবুকে দেখলাম। জি স্যার, ওই যে আপনার ওই মেটাস্প্লয়েট, ভুলে গেলাম, মেটাস্প্লয়েট পেনিট্রেশন টেস্টিং কুকবুক, এটা আমি একটা ভিডিওতে রেকমেন্ডেশন পাইছিলাম। তো যাই হোক, তো ইন্টারেস্টিং মনে হয়েছে, ছাপাই আপনি ফেলছি। আরেকটা বইয়ের নাম লিখে নেন, যেহেতু বই ছাপছেনই, মেটাস্প্লয়েট আনলিশড। ভাইয়া চ্যাটে লিখলে মনে হয় আমরা সবাই পাওয়া যেতাম। কেন, আমি চ্যাটে লিখে দিছি। আচ্ছা, ক্লিয়ার করে দিয়ে ঢুকে যাচ্ছি। এখন হচ্ছে যে আমি কি করব, আমি হচ্ছে 3টা ইনফরমেশন লাগবে আমার,
কোন পেলোডটা আমি সেট করছি, হ্যাঁ, এবং আমার লোকাল কাইলিনাক্সের আইপি অ্যাড্রেস এবং আমার কাইলিনাক্সের পোর্ট যেখানে আমার কানেকশন হবে। তাহলে এটার জন্য যে মডিউলটা আমার লাগবে সেই মডিউলটা হইতেছে, সার্চ দিচ্ছি, সার্চ হইতেছে এক্সপ্লয়েট, আচ্ছা এক্সপ্লয়েট না, মাল্টি দিয়ে দিই, মাল্টি স্ল্যাশ হ্যান্ডলার, এই যে 5 নাম্বারটা, এক্সপ্লয়েট স্ল্যাশ মাল্টি স্ল্যাশ হ্যান্ডলার, ইউজ দিলাম, ইউজ দিয়ে 5 দিচ্ছি, 5 দেওয়ার পর আমি পেয়ে গেলাম ম্যালওয়্যারটা। ক্লিয়ার করে দিই, ইনফো দিলে আমি ইনফো দিলে আমি ম্যালওয়্যার এই এক্সপ্লয়েট সম্বন্ধে মোটামুটি জানতে পারবো। এবং আমি সেই সাথে যদি আমি এখানে শো অপশনস দেই তাহলে আমার কি কি প্যারামিটার সে যাচ্ছে আমাকে সে বলে দিবে এখানে। তো আমার এখানে দেখতে পাচ্ছি যে পেলোড অপশনের ভিতরে আর একটা পেলোডের নাম দেওয়া আছে। আমাকে আগে নতুন একটা পেলোড, আগে যে পেলোডটা আমি ব্যবহার করছি সেই পেলোডটা আগে আমাকে এখানে সেট করে নিতে হবে। সেটা হইতেছে আমার ছিল লিনাক্স স্ল্যাশ x86 স্ল্যাশ কি জানি ছিল, বলে গেছি আবার, শেল স্ল্যাশ রিভার্স টিসিপি, এন্টার। এখন হচ্ছে সেট এল হোস্ট দিয়ে 192.168.106.130 সেট এল পোর্ট হচ্ছে আমি কত 54 দিছিলাম, 54 সো এল পোর্ট হইতেছে 54। এখন আমার মনে হয় যদি আমি শো অপশনস দেই তাহলে আমার যা আছে সব এখান থেকে চলে আসবে। এখন আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে রান করা। আমি রান করার জন্য এক্সপ্লয়েট করতে পারি অথবা রান টিপ দিতে পারি। সে এখন ওয়েট করতেছে আমার একটা কানেকশন কখন আসবে এই পোর্টে। এখন চলেন যাই, আমি কি বলছিলাম যে ম্যালওয়্যারকে ডেলিভারি করতে, তাই না? আমি এখানে ম্যালওয়্যার ডেলিভারি করা একটা বলি। এখানে লিনাক্সের যদি কেউ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থেকে থাকি তাহলে আমরা জানি যে অনেক সময় ওয়েব এইচটিটিপি প্রোটোকল দিয়েও কিন্তু কমান্ড লাইনে আপনার কোনো একটা ফাইল ডাউনলোড করা সম্ভব, এবং সেটার জন্য অনেকগুলো টুলসই আছে। তার ভিতরে একটা হইতেছে, তার নাম হচ্ছে wget। হ্যাঁ, wget। তো এখন আমি আগে আমার ওয়েব সার্ভারটা চালু করব। আমি গরিবের সস্তা একটা ওয়েব সার্ভার চালু করব, গরিবের সস্তা সার্ভার, গরিবের সস্তা ওয়েব সার্ভার এক ক্লিকে চালু হয়ে গেল। আমি এখন কি করব, আমি আর দেখাই আসলে কি কি চালাইছি এটা, আমি এটাকে আগে দেখাইছি না এই সার্ভার চালু করে? না। আচ্ছা ঠিক জি আছে, স্যার দেখাইছেন। যদি দেখিয়ে থাকে তাহলে আর দেখানোর দরকার নাই আর কি। হ্যাঁ, বেসিক্যালি কি করতেছি আমি সেটা বলি। আমি যে এখানে একটা ওয়েব সার্ভার চালু করছি যার ওই কোলন 8000 পোর্টে হইতেছে ইয়া আছে, কি বলো, ওই যে যে আমার যে যে লোকেশনে আমি চালাইছি সেই লোকেশনে সে সার্ভারটাকে রান করছে। রান করার পরে আমার এখানে এই যে আমি এই যে ইয়াটা আছে, এই যেখানে সৌরভ.tlf লেখা আছে, এই ম্যালওয়্যারটা হইতেছে আমি এখান থেকে ডাউনলোড করবো। অর্থাৎ এখন ক্লিক করলে তো আমার ডাউনলোড হয়ে যাবে, তাই না? ওই যে ডাউনলোড হয়ে গেছে মনে হয়। তো এই কাজটাই আমি মেটাসপ্লয়েটেবলে করব, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা তো উইন্ডোজ বেস, কি বলে, কনসোল বেস কিন্তু লিনাক্স। সো আমি তো এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস নাই। আমাকে এই জন্য wget নামে একটা টুল আছে, সেই টুল দিয়ে হচ্ছে আমাকে ওয়েব প্রোটোকলের মাধ্যমে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটা চাইলে আরো অনেকভাবে ডাউনলোড হতে পারতো, হ্যাঁ, বাট জাস্ট একটা অ্যাপ্রোচ, আমি ডেলিভারিটা একভাবে ডেলিভারি দিলাম আর কি, ভ্যালুটাকে নিয়ে গেলাম এখানে। এখন আমি লিখি প্রোটোকল http/192.168.106.130 দেওয়ার পরে হচ্ছে /sourove সৌরভ.elf এন্টার দিলাম। দেখতে পাচ্ছি যে আমার এখানে 207 কিলোবাইটের একটা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে যদি এলএসও করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এখানে ম্যালওয়্যার ডাউনলোড হয়েছে। ইউজুয়ালি কি হয় যে ম্যালওয়্যার তো ডাউনলোড হলো, ম্যালওয়্যার তো একটা সফটওয়্যার, তাই না? সফটওয়্যারকে আমাকে রান করতে হবে। সেটা রান করার জন্য আমাকে আগে ওকে এক্সিকিউটেবল পারমিশনটা দিয়ে নিতে হবে। আমি ওকে এক্সিকিউটেবল সস্তার পারমিশন দিয়ে দিচ্ছি
ch মোড দিয়ে +x দিয়ে আমি সৌরভ ফাইলটাকে আমি দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি ls-l দেই তাহলে দেখতে পাচ্ছি যে ওর এক্সিকিউটিভ ফাংশন শেপ চলে আসছে। এখন হচ্ছে আমি যদি এই সৌরভ.elf কে যদি আমি এখন রান করি তাহলে আমি দেখবো যে আমার এখানে ম্যালওয়্যার কানেকশন পাওয়া গেছে। আমি রান করার আগে আমি আবার এখানে ফিরে আসতেছি, কারণ হচ্ছে যে আমার এখানে আমি এখানে আপনাদের সাথে মানে পাশাপাশি দেখাতে চাচ্ছি যে এখানে রান করলো এখানে কানেকশন পাই। হ্যাঁ, আচ্ছা আমি এখানে এন্টার দিচ্ছি, সবাই বাম পাশের স্ক্রিনে খেয়াল করেন, মানে কাইনাক্সে খেয়াল করেন। আমি যে এখন যে এন্টার দিলাম তাহলে কি দেখতে পাচ্ছি যে আমার এখানে কি হলো, যে আমার এখানে এই যে এখানে ইয়া চলে আসছে, কি বলে কানেকশন চলে আসছে। একটু যদি আমি সেশন ওপেন হয়ে গেছে। সেশন ওপেন হয়েছে, হ্যাঁ। আমি যখন এলএস দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমার এই যে সৌরভ.elf মানে এই লোকেশনে যা আছে সেটা চলে আসছে। ওটা দেখা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যদি আইডি দেই তাহলে দেখতে পাচ্ছি যে ইয়া লেখা। ইনফ্যাক্ট আমি যদি uname-a দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমি লিনাক্স মিনাক্স পোর্টেবল এটা পাইছি। তাহলে কি হলো, এটা হচ্ছে কি আমাদের যে নর্মাল সোজা সস্তা একটা ম্যালওয়্যার যেটা আমাদের ব্যাকডোর কানেকশন দিয়ে দিল রিভার্স শেলের মাধ্যমে। আর এটা ছাড়াও হচ্ছে কি ইয়া করা হয়, যেটা কি বলে ওই ম্যালওয়্যারকে আনডিটেক্টেবল করার জন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা ক্লোজ না করে দিই, আচ্ছা ক্লোজই করে দিই, অ্যাবোর্ট সেশন ইয়েস দরকার। এখন এমন যদি হয় যে না আমি ম্যালওয়্যারটাকে যদি আনডিটেক্টেবল করতে, যেটা প্লেন ম্যালওয়্যার ডিটেক্টেবল হওয়া সম্ভব, আনডিটেক্টেবল যদি করতে চাই তাহলে আমাকে এনকোড করতে হবে ম্যালওয়্যারটাকে, আমাকে ম্যালওয়্যারটাকে এনকোড করে ম্যালওয়্যারটাকে ইটারেট করতে হবে। জিনিসটাকে আমি একটু একটু এখন বুঝিয়ে দিচ্ছি। আমি যদি যে ম্যালওয়্যারটা আমি তৈরি করছিলাম সেই ম্যালওয়্যারটা যদি আমি একটু ওপেন করার চেষ্টা করি, যে ম্যালওয়্যারের মধ্যে আসলে কোডটা কি ছিল, সৌরভ হয়ে গেল, ls দিয়ে cat সৌরভ.ls ও আচ্ছা একবার ইয়া হয়ে বেরোয়েছে, সরি, এটা এইভাবে দেখা যাবে না, সমস্যা নাই, আমি এনকোডিং করে দিচ্ছি। ঠিক সেম কমান্ডটা আমি ব্যবহার করব। হ্যাঁ রে, ক্লোজ করে দিই এটা। আমি সেম কমান্ডটাই ব্যবহার করব, এর ভিতরে দুইটা প্যারামিটার আমি এখানে ইনভলভ করব। প্রথম প্যারামিটার যেটা সেটা হচ্ছে কি যে আমার যে এনকোডিং অ্যালগরিদম, অনেকগুলো এনকোডিং অ্যালগরিদম আছে। এনকোডিং অ্যালগরিদমের মধ্যে একটা হইতেছে, এটা ইনভোক করব হচ্ছে আমি ই অপশন দিয়ে -- ই দিয়ে, আর আমি অ্যালগরিদম দিচ্ছি x86 স্ল্যাশ দিয়ে হইতেছে শিকাটা গা নাই, শিকাটা গা নাই। এবং এটা কতবার আমি এটাকে ইটারেট করব, যেটার জন্য আমি আই দিচ্ছি। ইটারেট মানে হচ্ছে কি যে একই কথা বারবার 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 লেখা। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে কম্পিউটার ট্র্যাক করে যে হচ্ছে আপনি এই ডকুমেন্টেশনটা যে দিচ্ছেন এটা আসলে কি লেখা আছে। মনে করেন লেখা আছে যে কানেক্ট টু কালি লিনাক্স, এই লাইনটা লেখা আছে। এখন এই লেখাটা যদি ওই অ্যান্টিভাইরাস সার্চ দিয়ে বের করে ফেলা যে কানেক্ট টু কালি লিনাক্স লেখা আছে, তাহলেই তো আসলে সে ধরে ফেলে এটা ম্যালওয়্যার। কারণ আমি এটাকে মনে করেন যে কানেক্ট টু কাইলিনাক্স এই কথাটা লেখা আছে, এটা এনকোড করে আমি চাইনিজ ভাষায় লিখে দিলাম বা জাপানিজ ভাষায় লিখে দিলাম, তাহলে কিন্তু ম্যালওয়্যার ধাঁচে ধরতে পারলো না। আবার এমন হতে পারে যে ম্যালওয়্যার ধরতে পারতেছে কারণ ম্যালওয়্যার জাপানিজ ভাষাও জানে, সরি অ্যান্টিভাইরাস জাপানিজ ভাষাও জানে। তাহলে এখন ওকে ধোকা দিতে হবে কিভাবে, আমি কানেক্ট টু কাইলিনাক্স জাপানি ভাষায় আমি লিখলাম, মনে করেন যে 100 বার লিখে দিলাম বা 200 বার লিখে দিলাম, তাহলে ও দেখা যাচ্ছে কি এত কথার ভিতরে দেখা যাচ্ছে খুঁজে পেলো না যে আসলে আসলে কানেক্ট টু কাইলিনাক্স লেখা আছে কিনা না। আমি জাস্ট শুধুমাত্র এক্সাম্পলের জন্য 5 বার আমি এখানে দিচ্ছি, -- দিচ্ছি। 5 বার দিলেও আর একটু সময় নিবে। ওহো, সৌরভ 2 লেখা দরকার ছিল। আচ্ছা যাই হোক, ব্যাপার না। কেন লেখা দরকার ছিল, কারণ হচ্ছে যে আগের বার কিন্তু আমাদের পেলোড সাইজ ছিল কিন্তু যেখানে লেখা উঠছিল যে 207 কিলোবাইট, এখন কিন্তু আমার পেলোডের সাইজ কিন্তু ডিফারেন্ট আসবে। আমি যদি এখন এই জিনিসটা আবার সার্ভার রান করে হচ্ছে, আমি যদি এখন এটাকে যদি rm-rf করি, এফ করি, সৌরভকে কেটে দেই,
এরপরে হচ্ছে কি আমি আবার সেম কমান্ডে যদি আমি এটাকে ডাউনলোড করে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি 342 কিলোবাইট হয়েছে এখন এটা সাইজ, অর্থাৎ আরো ভিতরকার ডাটা বাড়ছে, কাজটা কিন্তু সেম। এবং একইভাবে হচ্ছে কি এটাকে যখন হইতেছে ওই যে এক্সিকিউশন পারমিশন দিয়ে আমি যখন এটাকে এক্সিকিউট করব, রান করব, তখন কিন্তু আমার এখানে মেটাস্প্লয়েটের সাথে সে চলে আসবে আর কি। আমি আবার এটাকে কতবার এক্সপ্লোর দিয়েছিলাম, এবার আমি রান দিচ্ছি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য। আমি রান দিলাম, দুইটা সেম কাজই করতেছে, এন্টার দিচ্ছি, তাহলে কিন্তু সে আমার সাথে একইভাবে কমিউনিকেশন করতেছে। এখন লাস্ট হচ্ছে কি যেটা, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এটা আবার ম্যালোটেলর বানাই নিয়ে এগুলো আবার টেস্ট করে কোথায়। হ্যাঁ, তো টেস্ট করে একে পিসি হ্যাং হয়ে গেল নাকি? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি। পিসি হ্যাং হয়ে গেছে নাকি? ঠিক আছে। এখন এটা টেস্ট করে কোথায়? কৌশিক, কই টেস্ট করে বলেন? একটা স্যার ওয়েবসাইট আছে স্যার। হ্যাঁ, ওয়েবসাইট তো ডেফিনেটলি আমি যাচ্ছি, ব্রাউজার তো ট্যাপ করলাম। ওই তো ভাইরাস টোটালে একটা, আরো থামেন দুই তিনটা আছে ভিএমআর একটা, আমি একটু ওপেন করে নিই আমার। ভাইরাস টোটাল আছে, আমি ভাইরাস টোটাল যাচ্ছি। আচ্ছা যান তাহলে ওইটাতে যান। ম্যালওয়্যার বাইটও কিন্তু করে। ভাইরাস টোটাল, হ্যাঁ, ভাইরাস টোটালের সাইটটা আমি আপনাদেরকে ইয়াতে দিয়েছি। ভাইরাস টোটাল অনেক কাজের একটা জিনিস, এটা ম্যালওয়্যার চেক করার জন্য ব্যবহার করা হয়। আবার আপনি কোনো একটা ম্যালওয়্যার পাইছেন কিনা, কোনো মেলের মাধ্যমে অ্যাটাচমেন্টে ম্যালওয়্যার আছে নাকি, কিংবা কোনো ফিশিং সাইট আছে নাকি, সেটাও কিন্তু এই ভাইরাস টোটালের মাধ্যমেও কিন্তু চেক করা যায়। হ্যাঁ, এইটা আবার ফাইলগুলো থার্ড পার্টি ওয়েবসাইটের সাথেও আবার কিন্তু শেয়ার করে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে কি এই যে সৌরভ.elf ছিল, আমি এটাকে আপলোড করলাম। আপলোড করার পরে কনফার্ম আপলোড হয়েছে, এই ফাইল দেওয়া। এখন আমি কনফার্ম আপলোড দিলাম, আপলোডিং হইলো। এখন দেখেন সে যে বসে বসে চাকা ঘুরাইতেছে, অ্যানালাইসিস চলে, ক্যাসপার স্কাই, গুগল, সোফস, অ্যাডওয়্যার, অ্যাভাস্ট, মানে আমি ওই ওই অ্যান্টিভাইরাস গুলোর নামগুলোই বলতেছি যে অ্যান্টিভাইরাস নামগুলো হচ্ছে আপনাদের কাছে পরিচিত। দেখছেন অ্যাভাস ধরতে পারে না, এটা ম্যালওয়্যার, হাই রে। অ্যাভাস মোবাইলে ধরতে পারে না, বাইরে ধরতে পারে না, এভিজি ধরতে পারে না, ক্যাসপার স্কাই ধরতে পারছে, সোফাস ধরতে পারছে, গুগল ধরতে পারছে। বাহ, আমি তো এত সহজে সাকসেস পেয়ে যাবো আমি নিজে তো বুঝি নাই। আমি ভাবছিলাম যে মিনিমাম 10-15টা মতো যাবে আর কি, 15-20টা মতো যাবে। আমি দেখতেছি 6টাতে আমি আনরিকল করতে পারছি। নাইস। আচ্ছা, তো জিনিসটাকে তাহলে বুঝতে পারলাম কিনা? রহমতুল্লাহ স্যার, জি স্যার। খন্দকার রহমতুল্লাহ, কি দেখলেন? এই তো দেখলাম স্যার, একটা জিনিস বানাইলেন, চেক করলেন, অনেকে হ্যাঁ, ধরতে পারছে, অনেকে ধরতে পারে নাই। আপনি ধরতে পারছেন? আমি তো স্যার দেখতেছি শুধু। ও বলে ইরফান খান আছেন না, আছেন না গেছেন? আচ্ছা, আই এম লিভিং, প্লিজ এনশিওর মাই প্রেজেন্স। আচ্ছা, আমি এখন চট করে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আমার আবার নেক্সট সেশনের সময় শুরু হয়ে যাচ্ছে আর কি। ততক্ষণ আপনারা ম্যালওয়্যার কি বলি ভাইরাস টোটাল যেটা, সেই সাইটটা একটু নাড়াচাড়া করেন, ভালো লাগবে সাইটটা। ভাইয়া রেকর্ডিংটা অফ করে দিন তাহলে।